আজ আমরা শিখবো লগ্ন, লগ্নের হুম, বিষয়। সে তো ওটা। তো আজকে থেকে না, আমি বলবো কম, এবার থেকে আপনাদের বলতে হবে বেশি। কারণ এবার হচ্ছে আপনাদের শেখার পালা, আপনাদের বোঝার পালা কিভাবে আমরা প্রেডিকশন করব। আমি একটা করে রুল বলে দেব, বাকি খুঁজে নেওয়ার দায়িত্ব বা কি কি প্রেডিকশন আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা নিজেরা চেষ্টা করবেন। প্রত্যেকে আমরা এখানে বারো বারো তেরো জন এখনই জয়েন হয়ে রয়েছি। প্রত্যেকে যদি আমরা একটা একটা করেও পয়েন্ট বের করি, তো বারোটা পয়েন্ট খুঁজে বের করতে পারবো। এবং তাতে কি হবে, প্রত্যেকে নিজের নিজের ভাগে কিন্তু 12টা করে পয়েন্ট আমাদের জমবে। তো চলে আসি। আমরা প্রথমে একটু জেনে নেব যে যে কোনো একজনই আর কি বলুক। কে বলবে দেখি? দীপিকা বলুক। দীপিকার সঙ্গে অনেকদিন কথা হয় না পড়াশুনো নিয়ে। যে দীপিকা, হ্যাঁ, আমরা হ্যাঁ। লগ্ন থেকে কি কি বিচার করি? লগ্ন থেকে আমরা সেই মানুষটাকে বিচার করি, তার শরীর স্বাস্থ্য কিরকম হবে বিচার করি, তার খাদ্য অভ্যাস, না মানে সেই মানুষটা, হ্যাঁ, তার জীবনের কি কতটা উন্নতি, কি কিরকম ভাবে সে এগোবে, কতটা সে মানে এগোতে পারবে না, বাধা কিভাবে হবে না হবে, এই এই জিনিসটা মানে মানুষটাকে আমরা বিচার করি বেশ। লগ্ন আচ্ছা, থেকে। এটা খুব ভালো কেমন হলো। দেখতে হবে আমরা, সেই মানুষটা। হ্যাঁ, দীপিকার থেকে আমরা কিছুটা জানলাম। এদিকে জি দাস আছেন। আপনি একটু বলুন যে লগ্ন থেকে আমরা কি কি জানতে পারি। লগ্ন থেকে ম্যাডাম মানসিকতা জানা যায়, আর শরীর যেটা বললেন উনি, আর আমাদের যে মানে লগ্ন প্রতি যদি স্ট্রং থাকে সেটা তো সব থেকে ভালো। কিন্তু আর কি জানা যায় এই আচ্ছা, এবার মুহূর্তে শুনতে মাথায় থাকুন। আসতে পারে। শুনতে থাকুন সবাই, আমরা এরকম করে একটা দুটো করে বলবো, তাহলে আমাদেরটা ক্লিয়ার হয়ে যাবে। তুলিকা বলো দেখি, লগ্ন থেকে আমরা কি কি বিচার করি? একটা মানুষের হাব ভাব, আদব কায়দা, স্টাইল, তারপর বডি মার্ক, বডিতে কোনো দাগ আছে কিনা, স্পট আছে কিনা, মানে এই এক্সট্রা স্পট। তারপর হচ্ছে মানুষটা হচ্ছে আপনার হচ্ছে বাইরে থেকে বাহ্যিক গঠন, সেইটা আমরা লক্ষ্য করি। একদম একদম। তাহলে আর আর পায়েল বলুক, আর কি আছে, কি বের করতে পারি আমরা? লগ্ন থেকে আমি, মানে আমি কিরকম বা জাতক বা জাতিকা কিরকম সেটা একবারেই সেটাই বিচার্য। একদম। তাহলে কোনো চার্ট আমাদের কাছে যখন প্রথম এলো, তখন আমরা প্রথমে দেখবো হচ্ছে যে মানুষটার লগ্ন এবং রাশি কি, এটা আমাদের প্রথম বিচার্য। তারপরে আমরা কি বিচার করব? অবক্ষারা চক্র। অবক্ষারা চক্রের মধ্যে আমরা কি কি পেয়েছি? তার পায়া পেয়েছি, তার বাকি যেগুলো। শনি, হ্যাঁ বলো, তুই যা। তিথি, শনি পেয়েছি। তিথি নক্ষত্র, তি- তারপর পায়া। অবকাশ চক্র। না ম্যাম, পায়ার মধ্যে তো ওইটা তো পঞ্চাঙ্গ। তিথি হ্যাঁ, নক্ষত্র আমরা বার অবসর ওটা তো চন্দ্রের মধ্যে ওগুলো পঞ্চাঙ্গ। পাচ্ছি। বার, তিথি, নক্ষত্র, করণ, যোগ, এই সমস্ত গুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেগুলো থেকেও আমরা কিন্তু প্রেডিকশন করা শিখেছি। সেগুলো থেকে মানুষটা কোন গণের, তাহলে তার মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে, সে কোন গণ, বর্ণের, তার মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে, কোন যোনি। কি করণ পাচ্ছে, তার মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে, এগুলো দিয়ে আমরা একজন মানুষ যখন আমাদের সামনে এলো, সেই মানুষটা তিন ধরনের মানুষ আপনারা ক্লায়েন্ট হিসেবে পাবেন। এক হচ্ছে এক ধরনের মানুষ এসে বলবে যে আমার এই এই সমস্যা। সে আপনাকে বলার মানে আপনাকে আহ, বলার সুযোগ দেবে না, সে নিজেই সবকিছু বলে নেবে। আমার এই এই সমস্যা হয়েছে, এবার আমাকে বলুন আমি সমাধানটা কিভাবে পাবো। এই একটা ধরন হলো। আর একটা ধরনের এসে বলবে যে বলুন আমার কি সমস্যা। এই বলুন আমার কি সমস্যা, এটা একটা ধরন। এটা হচ্ছে একটু চতুর ধরনের মানসিক মানুষজন। আর একজন এসে বলবে যে আমার তো এই সমস্যা আছে, দেখুন আর কি কি সমস্যা বা আর কি কি ধরন। তো এই প্রথম এবং শেষটা ঠিক আছে, কিন্তু এই মাঝখানের যে ধরনটা আসে, বলুন আমার কি সমস্যা, তো এদেরকে একটু ট্রাকেল দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে প্রত্যেকটা রাশি এবং লগ্ন সাপেক্ষে বা ওই অবকরা চক্র সম্পর্কে, তার সম্পর্কে কিছু স্ন্যাপচ্যাট প্রেডিকশন শিখে নিতে হবে, যে এই মানুষটা আমার কাছ থেকে কি জানতে চাইছে। তার টেকনিক আছে, সূত্র আছে, সেগুলো তোমরা শিখবে পরবর্তীকালে। কিন্তু একজন মানুষ এলো, আসার সঙ্গে সঙ্গে আপনি ভগবান নন, কিন্তু তারপরেও আপনি তার সম্পর্কে হুবহু জিনিসপত্রগুলো বলে দিতে পারছেন, এবং সেই মানুষটা একদম অবাক যে কি করে বললো। সেইটা আমরা কিভাবে করব? প্রাথমিক অবস্থায় আমাদের ফার্স্ট হচ্ছে লগ্ন, যে সেই মানুষটা আসলে কি, কেমন, কি রকম। বা সেই মানুষটা যে এলো, সে হয়তো নিজের চার্ট নিয়ে আসেনি, একটা অন্য কারোর চার্ট নিয়ে এসেছে। তার চার্ট দেখে আপনি তাকে বলে দিতে পারছেন যে অমুক ব্যক্তি এইরকম এইরকম, তার স্বভাব এইরকম, সে দেখতে হতে পারে এরকম, তার হাব হাব ভাব বৈশিষ্ট্য, তার জীবন যাত্রা
এই যে বলে দেওয়ার ক্ষমতা সেটা আমরা পাই কোথা থেকে? সেটা হচ্ছে লগ্ন থেকে। তাহলে আমরা একটুখানি একটা যে কোনো কালপুরুষের চার্ট একটা ড্র করে নিই, সবাই খাতায় ড্র করি। ম্যাম একটা কথা। এই সব কথা এখন রেখে দিই, আজকে অনেক পড়াশোনা, কথা লাস্ট 10 মিনিটে খাতায় লিখে রাখো, পরে আমরা শুনবো। এই যে লগ্ন চার্ট আমি আঁকলাম, দেখতে পাচ্ছ তো সকলে? হ্যাঁ, পাচ্ছি। কথা ব্রেক করছে ম্যাডাম। কথা ব্রেক করছে? না ম্যাম, ব্রেক করছে তাহলে না। আপনার হয়তো কোনো রকম একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে, একটু দেখে নিন। আর যদি সমস্যা হয় পরে তো রেকর্ডেড পাবেন, অসুবিধা নেই। আচ্ছা, এই যে আমি একটা লগ্ন লিখলাম, এটা কোন লগ্ন হলো? এটা কোন তুলা, লগ্ন? তুলা লগ্ন ম্যাম। তুলা লগ্ন। এবার পায়েল বাদে বলবে দেখি, মৌমিতা ঘোষ বলুক তো। মৌমিতা, এই যে হ্যাঁ তুলা বলুন ম্যাম। লগ্ন, এই তুলা লগ্নের মানুষ আমার কাছে এসছে চার্ট করতে। আমি তুলা লগ্ন সম্পর্কে সেই মানুষটা কেমন হতে পারে একটু বলি দেখি, 4-5টা পয়েন্ট বলো। তুলা লগ্ন প্রথমত হচ্ছে শুক্রের, এরা প্রচন্ড পরিপাটি গোছানো হবে। তারপরে হচ্ছে উম, যেহেতু এরা বায়ু, মানে মানে কেমন বলবো। যেমন বলবে, আমি তোমার ক্লায়েন্ট, তুমি আমাকে জিজ্ঞেস করবে কেমন বলবে, হ্যাঁ তুমি হ্যাঁ আমাকে হ্যাঁ, বলো। আমি বলছি। হ্যাঁ মানে এরা একটুখানি উম, আহ, মানে মানে তুলা লগ্ন যেটা আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে, এরা না এটা যারা ভীষণ বিয়ে, মানে একটু স্বার্থপর গোছের হয়। মানে একটু নিজেরটা খুব বেশি বোঝে, সবসময় অপরের দোষটাকে খোঁজার চেষ্টা করে, মানে এটা আমি পার্সোনালি দেখেছি। হ্যাঁ এবং হচ্ছে মানে ক্লাস হয়ে গেল, খুব আমি হ্যাঁ খুব সবেমাত্র জয়েন করলাম। হ্যাঁ, খুব পরিপাটি টাইপের হয়। হয়, শোনো তারপরে শোনো হচ্ছে শোনো আহ, মমিতা, 1 সেকেন্ড একটু থামো। হ্যাঁ আচ্ছা, আমরা ম্যাম, প্রথমে সবাই থামো, আমি একটু দুটো কথা বলি, হ্যাঁ। প্রথমে হচ্ছে আমরা অ্যাস্ট্রোলজি করছি, এখন থেকে কিন্তু শিখছি না, এখন থেকে আমরা করছি, হ্যাঁ একটা চলে এসছে। এবার আমরা প্রথমে বলেছিলাম যে অ্যাস্ট্রোলজার হতে গেলে বাকি সবকিছুর সঙ্গে সঙ্গে বুধের কারকত্বটাকে স্ট্রং হতে হয়। বুধ কেন? তাৎক্ষণিক বুদ্ধি, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের বাচনিক ক্ষমতা। আমার কাছে একজন মানুষ যখন আসছে, সে একটা সমস্যা থেকেই আসছে, কেউই আসে না যে আমি 1 কোটি টাকা পেয়েছি কেন বলে দাও, বা আমি খুব সুখে আছি কেন সেটা বলে দাও, সবাই আসে তার দুঃখ যন্ত্রণা হতাশার থেকে। তাহলে আমাদের কাজ হচ্ছে অ্যাজ এ হিলার, আমরা কথার মাধ্যমে তাকে হচ্ছে সান্ত্বনা দেব, বা তাকে হচ্ছে কিছু পজিটিভিটি দেব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা তাদের কিছু কর্ম বা কাজকর্মের বিধান দেব, এবং তারপরে হচ্ছে আমরা রেমেডি হিসাবে স্টোন, কবজ, মন্ত্রপাঠ, পূজা যাগযজ্ঞ ইত্যাদির সাজেশন দেব। তাহলে আমরা তো প্রথমেই কোনো নেগেটিভ কথা বলবোই না, কখনোই বলবো না। মানে যদি ধরুন আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি স্বার্থপর, এবং আমি যদি ক্লায়েন্টকে বলে দিই আপনি নিজেরটা খুব ভালো বোঝেন, তাহলে তো আমারটাও গেল তারটাও গেল। তো সেই ধরনের কথা আমরা একটু গুছিয়ে বলবো, বা একটু আমরা হচ্ছে ভাব বাচ্চে বলবো। তো ও খুব ভালো বলেছে ইয়ে নিয়ে, তুলা লগ্নে নিয়ে। দেখি আরেকজন যদি ম্যাম কেউ। বলবো। হ্যাঁ প্রিয়াঙ্কা, একদম। ম্যাম, আমি ব্যালেন্স। এখন তুলা লগ্ন ক্লায়েন্ট দেখে উঠলেন। হ্যাঁ কি, একটা সবে সুযোগ দেবো, মাত্র একটা। আমি সবে মাত্র তুলা লগ্নে ক্লায়েন্টকে ছেড়ে আপনার ক্লাসে জয়েন করলাম। খুব ভালো তো, তুলা লগ্নের আজকে তাহলে কানেকশন রয়েছে, শুক্র স্ট্রং, তাহলে আজকে খুব ভালো। এই হ্যাঁ, বলুন। আমি বললাম প্রথমত তোমার খুব জ্বর হয়েছে, আমরা একটার খুব জ্বর, ও মনে হয় এই করতে পারছে না। আচ্ছা বেশ, প্রিয়াঙ্কা বলুক। প্রিয়াঙ্কা, তুলা লগ্নের বলছি, সম্পর্কে কয়েকটা কথা বলো। প্রথমত এরা খুব ব্যালেন্স করে চলতে ভালোবাসবে। আর এক্স্যাক্টলি। দ্বিতীয়ত ওরা একটু নিজের শৌখিনতা, লাক্সারিয়াস লাইফ এটা মেনটেন করে চলতে ভালোবাসবে, বিশেষ করে এরা শুক্রের জাতক বলে। ঠিক একদম। আছে, এটা হুম। হচ্ছে এদের মেন পয়েন্ট। আর হচ্ছে এরা অন্যের কথা মানে ভীষণভাবে ধরে ফেলবে। ঠিক আছে, এদের কাছে কোনো কিছু লুকানো যাবে না, এরা খুব ইনটিউটিভ পার্সন হয়। আচ্ছা, আমরা মোটামুটি ভাবে কিভাবে একটা লগ্নে নিয়ে প্রেডিকশন করব, দুটো দুটো থেকে তিনটে জিনিস আমরা জেনেছিলাম। যে প্রত্যেকটা রাশির একটা করে প্রতীক বা চিহ্ন ছিল, মনে আছে তো? সেই প্রতীক বা চিহ্ন হুম দিয়ে হুম তাদের হুম ক্যারেক্টার হুম কেমন হবে। আচ্ছা, আর কি জেনেছিলাম? যে এই যে রাশিগুলো, প্রত্যেকটা রাশির যে অধিপতি গ্রহ, সেই অধিপতি গ্রহর যে কারকত্ব, সেই কারকত্ব অনুযায়ী কিন্তু
এই লগ্নগুলো তাদের কিন্তু প্রেডিকশন হবে। আর কি হবে? রাশির কারকত্ব, আমরা সেটাও কিন্তু শিখেছি। তিনটে মানে রাশি, প্রতীক এবং অধিপতি গ্রহ, এই তিনটে নিয়ে কিন্তু আমরা প্রেডিকশন করব। ও যেমন বললো যে ব্যালেন্সিং, আমরা জেনেছিলাম তুলা যে রাশি, তুলা রাশির প্রতীক বা চিহ্ন হচ্ছে তুলা দণ্ড, এবং সত্যি হুম। যতগুলো রাশি আছে তার মধ্যে তুলা লগ্ন বা তুলা রাশির মানুষরা কিন্তু ভীষণ পরিমাণে সামাজিক। এটাও যেমন ঠিক, আবার তোমরা দেখবে যে তুলা তুলা যে দণ্ডটা অর্থাৎ মাপ যে যন্ত্রটা, সেই মাপ যন্ত্রটায় দুটো পাশে যদি সমান পরিমাণ মাপক না থাকে, তাহলে কিন্তু সেটা একটা উঁচু এবং একটা নিচু থাকে। সুতরাং তুলা লগ্নের জাতক জাতিকার মধ্যে কিন্তু ব্যালেন্সেরও অভাব দেখতে পাওয়া যায়, তারা অন্যকে ব্যালেন্স করতে গিয়ে নিজে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়। এইটাও কিন্তু লক্ষ্য করতে পাওয়া যায়। আর আমরা হুম। সঙ্গে সঙ্গে শুক্রের যা যা কারকত্ব আমরা পড়েছি, যে মিষ্ট ভাষী হবে, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ পাওয়ার থাকবে, তারা সবাইকে নিয়ে চলার চেষ্টা করবে, তারা ভীষণ সামাজিক হবে, এই গুণগুলোও কিন্তু তাদের মধ্যে থাকবে। তো সেই এবং রকম ম্যাম পলিটিশিয়ান হওয়ারও মানে দেখা যায় তুলারা, হ্যাঁ, ভালো, যে ভালো কথা বলতে পলিটিশিয়ান পলিটিক, অ্যাক্টিং করা। হ্যাঁ, যে কোনো পলিটিশিয়ানদের জন্য প্রথম কথা রবির ইয়েটা থাকতে হবে, রবির যে শুভ গুণ সেটা থাকতে হবে। কিন্তু তার সঙ্গে যদি আপনি ভালো কথা বলতে না পারেন, স্টেজে উঠে যদি বলেন যে একদম ফাটিয়ে দেবো চুটিয়ে দেবো আয় কে সামনে আছিস, তাহলে তো হলো না। সেই কিছু মিষ্টি মিষ্টি কথা, যে বালতি নিয়ে আসুন, আমি বালতি ভর্তি ভর্তি ইলেকট্রিসিটি দিয়ে দিচ্ছি, ব্যাগ নিয়ে আসুন ব্যাগ ভর্তি চাকরি দিয়ে দিচ্ছি, এরকম ধরনের কথা না বললে তো হবে না। তো সেই ধরনের কথা বলার জন্য তো শুক্রের কারকত্বেরও দরকার আছে। ম্যাম, তুলা লগ্নের জাতক বা জাতিকার চোখ কি খুব অ্যাট্রাকটিভ হয়? এক্স্যাক্টলি, তুলার মধ্যে কিন্তু জন্মগত ভাবেই একটা তবে হ্যাঁ, এখানে তো ওইভাবে শুধুমাত্র আমরা লগ্নের, যদি তুলা লগ্নের মধ্যে যদি অন্য কোনো একজন খারাপ গ্রহ এসে বসলো, তখন তো সরাসরি ভাবে এত কিছু বলা যাবে না, তখন তারও কিছু কারকত্ব আসবে। আমরা যখন প্রেডিকশন করব তিনটে জিনিস মাথায় রাখবো। কি কি? একটা হচ্ছে প্রথম প্রথম যেটা, এটা লিখে নাও সবাই, সেটা হচ্ছে প্রথম কোনো গ্রহ সে হচ্ছে তার কারকত্বের ফল দেয়। গ্রহ প্রথম দেবে তার কারকত্বের ফল। দ্বিতীয় দেবে সে কোন ভাবে আছে, সেই ভাবের ফল। তৃতীয় হচ্ছে রাশির ফল, যে রাশিতে আছে সেই রাশির ফল। এই তিনটে কম্বাইন করে প্রেডিকশনটা হবে। তাহলে আমরা লগ্নের বিচার করব, যে কোনো এই যে 12টা রাশি, এই 12টা রাশির মধ্যে যে কোনোটাই যখন লগ্ন হবে, মেষ রাশি হোক কিংবা মীন রাশি হোক, অর্থাৎ মেষ লগ্ন হোক বা মীন লগ্ন হোক, তাদের রাশিগত কারকত্ব বা প্রেডিকশন আমরা জানি যে এই লগ্নের মানুষজনগুলো এইরকম হয়ে থাকে। কারণ কিভাবে আমরা বলবো, সেটা হচ্ছে এই রাশির নিজস্ব কিছু গুণ আছে বা বৈশিষ্ট্য আছে, সেগুলো দিয়ে বলবো। আর কি বলবো, এই রাশির অধিপতি গ্রহ যে, সেই গ্রহের যে কারকত্বগুলো আছে, সেই কারকত্ব অনুযায়ী আমরা বলবো। আচ্ছা, আবার আমরা একটুখানি দেখি এই যে মীন লগ্ন। ম্যাম, তৃতীয়টা কি বললেন? তৃতীয় নম্বরটা? তৃতীয় নম্বরটা হচ্ছে রাশির কারকত্ব। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার তাহলে আমরা চলে আসি, আম, ধনু যদি কারোর লগ্ন হয়, এইটা যদি কারোর অ্যাসেন্ডেন্ট হয়, তাহলে এর সম্পর্কে আমরা দেখি কিছু যদি বলতে পারি একজন দুজন। এটা ধনুটা লগ্ন। ম্যাম আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ম্যাম আমি বলি। হ্যাঁ হ্যাঁ, বলো। আহ ধনু ধনু ধনুর মধ্যে যে বিশেষ গুণটি দেখতে পাওয়া যায়, যে সবার আগে নিজের ভালোটা বুঝবে, তারপরে লোকের ভালো মন্দ নিয়ে ভাববে। ও অলওয়েজ নিজের ফায়দাটাই আগে বুঝবে। এক যে সেকেন্ড, আমার এক আর সেকেন্ড, সবচেয়ে এক ভালো সেকেন্ড, এদের মধ্যে দেখেছি। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। তুমি এখন অ্যাস্ট্রোলজার, আমি তোমার ক্লায়েন্ট, আমার ধনু লগ্ন বেরিয়েছে, এবার হ্যাঁ বলো কি বলবে, বলো। ম্যাম, ধনুলগ্ন প্রথম কথা হচ্ছে যে বৃহস্পতি, হুম বৃহস্পতির হচ্ছে এটা হচ্ছে ধনু রাশি, তো এর মধ্যে ম্যাচুরিটি লেভেলটা প্রচন্ড থাকবে, হুম বাস্তব বুদ্ধি সম্পন্ন হবে হুম প্রচন্ড। হ্যাঁ, ইমোশনাল এর মধ্যে ওই লেভেল অফ থাকবে না, সে প্র্যাকটিক্যাল হবে। সে হুম নিজের টাইম, আমার কাজটা আমার আগে করা প্রয়োজন, এটা ওর মাথার মধ্যে সবসময় থাকবে। ও কাজ বাদ দিয়ে, মানে যত কাজটুকু বাদ দিয়ে অন্য কাজ আগে করবে না, ও আগে নিজের কাজটাকে ঠিক টাইমে সম্পূর্ণ করে
বাকি জিনিসে মন দিবে, টাইম টু টাইম সবকিছু করাটাকেও পছন্দ মনে করবে, এটুকুই। আচ্ছা বেশ। বাকিটা আর আপনি। কেউ কিছু বলতে চাইবে? আমি ধনু লগ্নের হ্যাঁ ম্যাম, ক্লায়েন্ট। কে বলবো। বলবে? হ্যাঁ। কে? তুলিকা। 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 আচ্ছা তুলিকা, তুমি হুম। অ্যাস্ট্রোলজার, আমি এসছি ধনুলগ্নের ক্লায়েন্ট। আমাকে বলো তুমি ধনুলগ্ন সম্পর্কে আমায় কি বলবে। সে এরকম হবে, সে ওরকম হবে না, আমাকে বলবে আমি কিরকম হবো বলো। ধনু লগ্নের মানুষ তো ওদের ওদের মধ্যে, ধনু লগ্নের মধ্যে ওদের যে নয়, প্রতীক চিহ্ন। ওদের নয়, ওদের নয়। এটা বলো হ্যাঁ, আপনার মধ্যে এই গুণ থাকবে, বলো আপনি এরকম আপনার, হবেন। হ্যাঁ, ধনুর মধ্যে মানে ধনু রাশির প্রতীক হলো আপনার অশ্বারোহী ঘোড়া। তো আপনার মধ্যে একটা মানুষের মানে মানব স্থিরতার যেমন গুণ থাকবে, তেমনি একটা অশ্বের যে একটা ক্ষিপ্রতা, ওই ক্ষিপ্রতার গুণটা আপনার মধ্যে থাকবে। এই দুটো গুণ তৈরি হবে। একদিকে আপনি স্থির জাতক তৈরি হবেন, একদিকে আপনি মানে অশ্বের গতিবেগে একটা কাজ করতে চাইবেন আপনি। মানে হচ্ছে আপনার এই মানে হচ্ছে বিজ্ঞান, সাহিত্য, দর্শন, এই তিনটেকে মিল ঘটিয়ে যে আপনার যে একটা অনুসন্ধান করার প্রবণতা, এইটাই থাকবে। আপনি ভ্রমণ প্রিয় হবে, আপনি স্বাধীন প্রিয় হবেন, আপনি আপনার কাজ যথাসময়ে শেষ করবার চেষ্টা করবেন, আপনার মধ্যে কাজ করার ক্ষিপ্রতা থাকবে, আপনি কাজ করতে মানে কি বলবো, বীরত্বের সাথে একটা জায়গায় ঝাঁপিয়ে পড়ে আপনি আপনার কাজ কমপ্লিট করে সেই জায়গা থেকে বেরিয়ে আসার মতন ক্ষিপ্র গতি, আপনার স্থিরতা, আপনার বৃহস্পতির যে একটা পাওয়ার, সেই সমস্ত পাওয়ার আপনার মধ্যে থাকবে, আর আপনি ওই কাজটা করে বেরিয়ে চলে আসবেন। খুব ভালো হয়েছে, আমি একদম ইমপ্রেসড। হ্যাঁ, খুবই ভালো বলেছে। আচ্ছা, তার সঙ্গে কিন্তু আর একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এই যে ধনু লগ্ন, সে হচ্ছে কালপুরুষের নবম রাশি। সুতরাং আমার মধ্যে কিন্তু হ্যাঁ, এটা আধ্যাত্মিকতা। ধর্মভাব, হ্যাঁ, আমি কিন্তু আধ্যাত্মিক ভাব, ধার্মিক হ্যাঁ, দিক। এটা আমার বলতে এটাই আমি মিস বলতে হয়ে গেছে। যাচ্ছিলাম। আচ্ছা, এবার অহনার পালা। অহনা খুব ফাঁকিবাজ, পড়াশোনা করছে না। আচ্ছা, এখানটায় যদি কারোর মকর লগ্ন হয়, বলো মকর লগ্ন সম্পর্কে। আমি মকর লগ্নে ক্লায়েন্ট, তুমি আমায় কি কি বলবে, আমি কি কেমন হব। আনমিউট, আনমিউট। মিউট করা নেই, মিউট করা রয়েছে অহনা। আনমিউট করুন, আনমিউট করুন। আপনি শনির জাতিকা, আপনার মধ্যে প্রচন্ড মানে খাটার ক্ষমতা থাকবে। আপনি খুব ভালো খাটতে পারবেন এবং সারা জীবনে পরিশ্রমের মধ্যে দিয়েই ফল পাবেন। বেশ, খুব আর সুন্দর। এটা হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি। এটা আর এটা হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি। আর এটা মানে আপনার মানে আর বলতে ম্যাম পারছি না। আচ্ছা, বলাটা প্র্যাকটিস করতে হবে, ক্লায়েন্ট সামনে ম্যাম, রয়েছে। দুটো বলার পর যদি বলে আর বলতে পারছি না, তাহলে হবে না। আচ্ছা, এবার দেখি কাদের। ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ। যে যখন ক্লায়েন্ট আমরা বলছি, তখন তো একটা লগ্নের সাপেক্ষে তো তার বাবা মার বিচারটা বেরিয়ে আসে, আত্মীয় পরিজনের বিচারটা বেরিয়ে চলে আসে। হুম। আর সমস্ত লগ্নে তো পিতামাতা তাদের সাপেক্ষে তো সেম ব্যবহারটা করে না। না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আহ ধরলাম মেষ রাশি চতুর্থ স্থান, তার মায়ের জায়গাটা কর্কট চন্দ্র। কিন্তু সেই জায়গায় যদি এখন শনি এসে বসে থাকে, তাহলে তো আমি তাকে বলতে পারবো না যে তোমার মা নরম মানসিকতার হবে। তাহলে কি বলতে পারবো না? এটা কি ঠিক? তোমার মা নরম মানসিকতার হবে, মা তো এটা কি নরম বলাটা মানসিকতার ঠিক হবেই। হবে? মা নরম মানসিকতার হবে, কিন্তু সাথে ডিসিপ্লিন। সাথে কি হবে, শনি, হুম। শনি মহারাজ এসে বসলে পরে শনি মহারাজের যে কারকত্ব, অর্থাৎ তোমার মায়ের জীবনটা অনেক বেশি কষ্টের ছিল। তোমার মায়ের মানসিক যন্ত্রণা অনেক বেশি সহ্য করতে হয়েছে। তোমার মা অনেক বেশি কর্মঠ। তোমার মায়ের মানসিকতার মধ্যে অনেক দুঃখ যন্ত্রণা সে সহ্য করতে এসেছে, ইভেন তোমার নিজের মনেও এবং তোমার বাড়ির মধ্যে। সেটা আমরা যখন এই কম্বিনেশন গুলো শিখবো আস্তে আস্তে, সেগুলো বুঝতে পারবে। এবং শুধুমাত্র যে ফোর্থ লর্ড থেকে বা ফোর্থ হাউস থেকে আমরা বিচার করবো তা তো নয়, এরপরে আমরা নক্ষত্রের কানেকশনটাও জিজ্ঞেস করবো, যে নক্ষত্রটা কোন জায়গাতে রয়েছে, গিয়ে প্রেডিকশনটা হবে। আজকে শুধু লগ্নেই থাকবো, লগ্নের বিচার নিয়ে আমরা আজকে পড়াশোনা করবো। আচ্ছা, ম্যাম এরপরে। আর একটা বলতে পারবো, সেটা হচ্ছে এটা কালপুরুষের দশম রাশি। হুম। সেহেতুই আপনাদের কর্মজীবন ভালো যাবে এবং সারা সারা জীবনেই কর্ম করেই আপনাদের চলতে একদম, হবে। একদম। তো এই ধরনের কথাগুলো, এবার আপনি যদি এরকম করে বলেন চলতে হবে বলতে হবে, তাহলে তো ইমপ্রেস হব না আমি। আপনি কি বলবেন? চলবেন, হ্যাঁ, তখন আপনি চলবেন। কি বলবেন?
আপনি তো প্রচন্ড পরিশ্রমী মানুষ, আপনাকে তো অনেক বেশি পরিশ্রম করতে হয়। তখন আমার আপনাকে কি মনে হবে যে অহনা তো ভগবান, কি করে জানলো যে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, তাই না? তো এইভাবেই আমরা কথা বলাটা শিখবো। ওই জন্য আমাদের বুধের কারকত্বটা ভীষণ অ্যাক্টিভ থাকা দরকার, যে কি কথা বলবো, কোন মুহূর্তে কোন কথাটা বলা উচিত। এই মানুষটা আমার জন্য আমার কাছে দুঃখের কথা বলতে এসছে, কে আমি কি আরো দুঃখ দেবো, নাকি আমি সাপোর্টিভ হ্যাঁ, হবো? তো সাপোর্ট সেই দিতে হবে। জায়গাটায় আমরা তো সবাই জানি, কিন্তু যখন এটা আমরা প্রফেশনে চলে আসবো, এই যে আমি বলেছিলাম প্রথম থেকে যে শুনুন শুনুন শোনা প্র্যাকটিস করুন, সেটা শুধু আজকের দিনের জন্য। একজন ক্লায়েন্ট কিছু বলতে এলো, তাকে আপনি বলারই সুযোগ দিচ্ছেন না, আপনিই বলে চলে যাচ্ছেন, তাহলে সে তো স্যাটিসফাইড হবে না। সে বলতে এসে পয়সা খরচ করে, ম্যাম তাকে এখানে বলতে হবে। ম্যাম এখানে এইভাবে বলা যাবে যে আপনি শনির জাতক, আপনার 4th হাউস মঙ্গলের, তার মানে আপনার মা একটু রাগী স্বভাবের হবে। একদম। শুধু এবার আপনি সেটা সেটা আবার দেখে নিতে হবে যে 4th হাউসের আগে তো হলো মঙ্গল যেহেতু, কিন্তু ওখানে আবার প্লেসড কে আছে, সেটাও দেখে নিতে হবে, তাহলে ওই মানে কি কোন গ্রহ বসে করতে আছে। হবে। একদম। আচ্ছা, হুম। এবার আমি পায়েলের কাছে চলে যাব। পায়েল, একটু মীন লগ্ন নিয়ে বলো। হুম, মীন লগ্নের জাতক জাতিকারা একটু নরম স্বভাবের হবে, এবং তাদের মধ্যে কিন্তু চঞ্চলতাটা বেশি থাকবে। যেহেতু এটাকে একটা প্রতীক চিহ্ন হচ্ছে, আপনার প্রতীক চিহ্ন যেহেতু দুটো ক্রীড়ারত মাছ, তো দুটো ক্রীড়ারত মাছ যেরকম জলের মধ্যে ছটপট করে, সেরকম আপনার ভিতরে একটা জলের মধ্যে ছটপটানি একটা ব্যাপার থাকবেই আপনার মধ্যে। সেটা আস্তে 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 আপনাকে নিজেকে নিজের ইয়েতেই নিজেকে কন্ট্রোল করে নিজেকে শান্ত করে রাখতে হবে। আর মীন রাশির একটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এরা খুবই বাচ্চা সুলভ হয়ে থাকেন। হ্যাঁ, এরা বাচ্চা সুলভ হয়ে থাকেন, এবং মানে বাড়তি বয়সেও এর বাচ্চা সুলভ ব্যাপারটা কিন্তু এদের মধ্যে একটু থাকেই। মিনে কেন বাচ্চা সুলভ থাকবে, একটু না আমাকে না, বুঝিয়ে বলো। বুধ মিন তো যেহেতু বুধের বুধ যেহেতু বালকোচ। এখানে নিম্নস্থ, হুম। বুধ না যেহেতু এখানে না না, নিম্নস্থ। আচ্ছা। ম্যাম বলবো এই জায়গাটা। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি শুধুমাত্র এই জায়গাটাই বলছি। মিন তো শুক্রের উচ্চস্থান আর বুধের নিচস্থান। এখানে মিন রাশির মধ্যে কি থাকবে? মিন রাশির মধ্যে থাকবে শুক্রের মানে যে সৌন্দর্য প্রিয়তা, সুন্দর হুম শুক্রের যে হুম, হুম। ভাব ভাব শুক্রের যে হ্যাঁ, সেটা থাকবে। কার্যকলাপ সেইটা থাকবে, কিন্তু থাকবে না কোনটা? থাকবে না হলো বুধের যে মানে হচ্ছে যে শিশু সুলভ ভাব, এই ভাবটা লক্ষ্য করা যাবে না এইটা। এক্স্যাক্টলি, এখানে পায়ের একটু ভুল হয়েছে। এখানটায় হুম শিশু হুম সুলভ, শিশু সুলভ এখানে তো যেটা হয়েছে কি, বুধ এখানে গিয়ে নিচস্থ হয়ে গেছে, হুম হুম ঠিক আছে তো। ফলে এখানে বুধের কারকত্বটা এখানে কিন্তু প্রকটিত হবে না, হবে যে উচ্চস্থ আছে তার গুণ। হুম। তাহলে হুম। এটা আবার কি কালপুরুষের 12 নম্বর রাশি, সেই 12 নম্বর রাশিরও কিন্তু কারকত্ব। মুখ্যের ম্যাম ঘর। আরেকটা পয়েন্ট বলা যেতে পারে এখানে, যে যেমনি গভীর জলে মাছরা খেলা করছে, তেমনি উনার যে চিন্তাধারাটা হবে, হুম। উনি কিন্তু অন্যদের থেকে একটু গভীরে গিয়ে গভীর যে কোনো জলের জিনিস মাছ হবে, ভাববেন। এক্স্যাক্টলি, গভীর জলের মাছ। হুম। মানে অন্যরা একদম। যেখানে শেষ করবে চিন্তা, উনি সেখান থেকে শুরু করবেন চিন্তাটা করতে। একদম একদম। আর মানে সেই জিনিসের গভীরে পৌঁছানোর চেষ্টা করবেন। আর একটা কথা যেটা হচ্ছে, এই ঘরটা হচ্ছে মুখ্যের ঘর, মুখ্যের ঘর। সুতরাং এই মানুষজনগুলোর হ্যাঁ, মুখে কিন্তু এই যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একটা আধ্যাত্মিকতা। সময় মোক্ষের দিকে চলে যাওয়া, এই টেন্ডেন্সিটাও থাকবে। আধ্যাত্মিকতার একটা, এই যে ধনু লগ্নের যে হুম, আধ্যাত্মিকতা আর এই হুম। মানুষটার যে আধ্যাত্মিকতা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। এই আধ্যাত্মিকতাটা হচ্ছে পারিবারিক জীবনে যেমন আমরা আধ্যাত্মিক হয়, সকলেই আমরা পুজো পাঠ করি, ধর্মপথে থাকি, সেটা। ম্যাম, বলবো একটা কথা। হ্যাঁ হ্যাঁ বলো। ধনু লগ্নরা হয় মানে ধার্মিক, আর মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা হয় আধ্যাত্মিক, মানে এদের আধ্যাত্মিক। সঙ্গে ঈশ্বরের প্রতি একটা কানেকশন থাকে। একদম একদম। ঠিক। না বুঝতে একেবারে জানি পেরেছেন? না সেটাই বলতে কি করেছে, যাচ্ছিলাম, যাবে বললো। সেটাই বলতে যাচ্ছিলাম। না না যায়নি, যাবে ও মানে ধর্ম কথাবার্তা পালনে টোন কি বাবা! আমি একটু হ্যাঁ? কথা বলবো। কে কে কার সাথে কথা বলছে, একটু আনমিউট করুন পিন্টু বাবু। কথাবার্তার টোন হ্যাঁ, বাবা, কি বলছিলেন বলুন। বলছি এখানে একটা অ্যাড করা যায়, মোক্ষ, আধ্যাত্মিকতা, আর গুরুভাব, আর একটা হ্যাঁ হচ্ছে মৃত সঞ্জীবনী। হ্যাঁ হ্যাঁ একদম এই চারটে। ঠিক। মৃত সঞ্জীবনীটা। মৃত সঞ্জীবনী মানে মৃতকে বাঁচিয়ে তোলার ক্ষমতা হ্যাঁ, যেহেতু শুক্রে সেটা আছে, ওটা বুঝলাম। শুক্র হ্যাঁ। এখানে সুস্থ। হুম। ও। মানে এবং তার হিলিং যেহেতু, পাওয়ার আছে ম্যাম। হ্যাঁ, হিলিং পাওয়ার থাকবে। তারপরে তার মধ্যে কিছু কিছু মানুষ আপনাদের মধ্যে দেখতে পাবেন, তারা জন্মগতভাবে ডাক্তার। তারা কিছু না কিছু, আপনি গিয়ে বলবেন গ্যাস হয়েছে, ও বলবে এই ওষুধটা খেয়ে নে। পায়ে ব্যথা, বলবে এই ওষুধটা খেয়ে নে। ঘাড়ে ব্যথা, ওই ওষুধটা খেয়ে নে। আজকে আমার হজম হয়নি, এই ওষুধটা খেয়ে নে। ও সব জানে।
এই হুম। মানুষগুলোর মধ্যে কিন্তু এই পজিটিভ শুক্রের যে পাওয়ারটা সেটা আছে। হুম, বলুন। ম্যাম এর মধ্যে কি শুধু রাশি না লগ্নটাই হচ্ছে? লগ্ন, মানে লগ্ন, এটা যে রাশি। লগ্ন দিয়ে হ্যাঁ। পড়ছে, লগ্ন। আচ্ছা, বেশ হলো। এবার আমরা তাহলে চলে যাব এবার প্রত্যেকটা লগ্নে। এই যে আমরা নখানা গ্রহ পড়েছি, নখানা গ্রহর তো প্লেসমেন্ট হতে পারে। প্রত্যেকটা গ্রহ মানে লগ্নের উপরে যদি কোনো গ্রহ এসে বসে, তাহলে সেক্ষেত্রে কি ফল হতে পারে। দুটো জিনিস লগ্ন বিচার করতে গেলে আমরা দেখব হচ্ছে লগ্ন ভাব, অর্থাৎ কোন রাশি পেয়েছে এটা। লগ্নপতি, অর্থাৎ ধরো যদি মেষ লগ্ন হয়, মেষ লগ্নের পতিকে সে হচ্ছে মঙ্গল, সে কোথায় গিয়ে বসেছে, এই যে জায়গাটা। আর হচ্ছে মেষ লগ্নের উপরে এসে কোন গ্রহটা বসলো, এই দুটো জিনিস আমরা দেখব। প্রথম তাহলে আমরা কোনটা দেখবো, লগ্নপতি কোথায় গিয়ে বসলো সেটা, নাকি লগ্নের উপরে কোন রাশি এসে বসলো সেটা। এইখানে অনেকের অনেক মতবিরোধ আছে, তবে আমি মনে করি যে আমাদের উচিত হচ্ছে লগ্নের উপরে কোন গ্রহটা বসেছে সেটার বিচারটা আগে করা। ধরো তুমি, আমরা লগ্ন থেকে বিচার করেছি, লগ্ন থেকে তুমি বা আমি, আমি বা তুমি আমরা চলে গেছি কাশ্মীরে বেড়াতে, এই সিকিমে ঘুরে এলাম, আমি সিকিমে বেড়াতে চলে গেছি। হুম, এবার সিকিমের কি দারুণ কি দারুণ জিনিসপত্র দেখার আছে। কিন্তু যাদের যাদের সাইনাসের সমস্যা আছে তারা জানো যে সাইনাসের মাথা ব্যথা যেদিনকে যন্ত্রণা হয়, সেদিনকে চোখ পর্যন্ত আহ, মেলে তাকানো যায় না, এত তাদের যন্ত্রণা হয় আমি শুনেছি। তাহলে যদি সিকিম বেড়াতে গেছো, সেখানে এত সুন্দর সুন্দর ভিউ, কিন্তু তোমার সকাল থেকে মাথায় এমন সাইনাসের যন্ত্রণা যে তুমি চোখ তুলেই তাকাতে পারছো না, তাহলে কি তুমি ওই মনোরম সৌন্দর্যটা উপভোগ করতে পারবে? পারবে না, তুমি সেখানে পৌঁছেও কিন্তু বৃথা তোমার যাওয়াটা। তো ঠিক সেই রকম ভাবে লগ্নপতি যদি ভালো জায়গায় গিয়ে পৌঁছায়, মানে পৌঁছালাম আমরা সিকিমে, কিন্তু আমার মাথার উপরে রাহু বসে আছে, আমি যন্ত্রণায়, আবার শনি বসে আছে, যন্ত্রণায় যন্ত্রণা, আমি কিন্তু সেই যে প্লেসমেন্টের যে সুখটা সেটা কিন্তু পূর্ণপূর্ণি ভাবে আমি কিন্তু ভোগ করতে পারবো না। তাই জন্য আমাকে কিন্তু এই দুটো জিনিস অবশ্যই বিচার করতে হবে, যে লগ্নে বা লগ্নপতি, লগ্নের উপর আমার কে বসে আছে, এবং লগ্নপতি কোথায় গিয়ে প্লেসড হয়েছে, প্লাস লগ্নের সঙ্গে কোন কোন গ্রহের দৃষ্টি আছে। তো আমরা প্রথমে জেনে নেব হচ্ছে কোন গ্রহটা প্লেসড হলে কি ফল দেয়। তাহলে আমরা প্রথমে জানবো হচ্ছে রবি, যে কোনো লগ্ন সাপেক্ষে এটা কিন্তু হবে। আমরা কি ম্যাম, দেখছি, ম্যাম তৃতীয়টা কি বললেন? লগ্নপতি কোথায় প্লেসড হয়েছে, আর থার্ডটা কি বললেন? দৃষ্টি, লগ্নের উপরে সে কোন কোন গ্রহের দৃষ্টিটা পড়ছে। আমরা যখন ভাব পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম তো যে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে এই প্রত্যেকটা রাশির ভাব অনুযায়ী তার চেঞ্জেস চলে আসে। মানে এই যদি মেষ লগ্ন হয় তাহলে যেমন এটা বৃষ লগ্ন হচ্ছে, তেমনি যদি মীন লগ্ন হয় এই দ্বিতীয় ভাবটাই তখন আবার তৃতীয় ভাব হয়ে যাচ্ছে। সেই রকম ভাবে এই যেমন ধরি আমি মেষ লগ্নের, যদি আমি বিচার করি যে মেষ লগ্নের উপরে কোন কোন গ্রহ দৃষ্টি দিয়েছে, দেখতে পেলাম যে আমি আহ শনি মহারাজের দৃষ্টি আছে। তাহলে এই শনি মহারাজের দৃষ্টি লগ্নের উপর পড়ার জন্য ভালো হবে না মন্দ হবে, সেটা আমাকে বিচার করতে কি হবে, যে না শনি মহারাজ কোন কোন ভাবটাকে রুল করছে। তাহলে মেষ লগ্নের সাপেক্ষে কি হলো, দশম ঘরটাকে এবং একাদশ ঘরটাকে, মানে দশম ভাব এবং একাদশের ভাবের মালিক হচ্ছেন কে, শনি মহারাজ। এবার আমরা কি জেনেছি কোন গ্রহ ফল কিভাবে দেবে, প্রথমে দেবে তার কারকত্বের। তাহলে শনি মহারাজের যে কারকত্বগুলো আছে সেই দৃষ্টি আমার লগ্নে পড়ার জন্য সেই কারকত্বের ফল আমি পাবো। তারপর আমি কি পাবো, যে না সে কোন কোন ভাবের মালিক, যদি একটা ভাবের মালিক হয় তাহলে আমি সেই ভাবের ফল পাবো। আর যদি একাধিক বা মানে দুটো ভাবের মালিক হয় তাহলে সেই দুটো ভাবের, মানে এই যে দশম এবং একাদশ, এই দুটো ঘর কি ভাবের মধ্যে ভালো ঘর না খারাপ ঘর? দশমটা তো ভালো ঘর, একাদশও ভালো ঘর। দুটো ঘরই ভালো ভালো ঘর, ঘর। হ্যাঁ, দুটো ঘরই ভালো ঘর। তাহলে দুটো ঘর ভালো ঘরের মালিক সে যদি আমার দৃষ্টি হয়, দৃষ্টি দেয় আমাকে, তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে খারাপ ফল পাবো না। এরপরে চলে আসবো আমি রাশি কোন কোন চলে যাচ্ছে। একটা হচ্ছে মকর রাশি আর একটা হচ্ছে কুম্ভ রাশি। মকর রাশি এবং কুম্ভ রাশির যে মালিক সে আমাকে দেখছে, তাহলে এই দুটো রাশির যে কারকত্ব সেই দুটো কারকত্বও কিন্তু আমার এই লগ্নের উপর বর্তাবে। তবে কিনা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, মেইনলি দেখি হচ্ছে গ্রহর কারকত্ব এবং হচ্ছে ভাবের কারকত্ব, এটাই হচ্ছে মেইনলি আমরা দেখি। রাশির কারকত্ব অব্দি না পৌঁছালেও হয়, এ দুটোই যথেষ্ট, প্রথম দুটো। তাহলে আমরা দেখে নেব প্রথমে যদি লগ্নে রবির অবস্থান হয়, যে কোনো লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, কারণ কি আমরা প্রথম। ম্যাম একটা কথা বলবো।
হ্যাঁ যে বলো। আপনি এখানে বললেন না শনি তো, মানে শনি মহারাজ যেহেতু দৃষ্টি দিচ্ছে বা বসে আছে, তো মেষ রাশি লগ্নটা যেটা, সেটা তো রবির না মঙ্গলের ঘর যদি। মঙ্গলের ঘর। মঙ্গলের ঘর। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবার লিখবো হচ্ছে যদি কোনো লগ্নে রবি হ্যাঁ, প্লেস একটা হয়। কথা বলবো, বলো কালকেই বলো। বলছি। হুম। ওটা হচ্ছে রবির উচ্চস্থান মঙ্গলের ঘর, হ্যাঁ তাই না হ্যাঁ, ম্যাম? হুম 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 হুম, একদম। একদম। ম্যাম, আর একটা কথা আমার মনে হলো, সেটা হুম বলি। এই মকর লগ্ন বললেন না, তো হুম মকর লগ্নে তো চতুর্থে তো মা। আর দেখুন, এখানে দেখুন, একাদশে আবার মঙ্গলের ঘর। একাদশে মঙ্গলের ঘর, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। সে সেখানে আমরা সেখানটা আমরা এদো জলের সঙ্গে ইয়ে করি, সম্পর্ক মকর করি। লগ্ন, একাদশ আছে বৃষ্টিক, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো ওটাতে এদো জলের সঙ্গে তুলনা করি ওইখানকার ব্যাপারটা। হুম। তো যাদের এই মকর লগ্ন, হুম। তাদের একাদশ তো এদো জলের মধ্যে পড়ে গেল। না, তো ব্যাপারটা তাহলে ওরকম কি ভাবে আমরা করতে ওখান থেকে মানে কি বলবো, যে একাদশ আমরা থেকে তো আমরা বলছি এখানে বিচারটা আমরা একাদশ থেকে আমরা কি দেখি, একাদশ থেকে দেখি আমরা প্রাপ্তি, আমাদের তা সমস্ত মনের ইচ্ছার পূরণ হবে কি হবে না, সেই ঘরটা হচ্ছে বৃশ্চিকের ঘরে এলো এর সাপেক্ষে। এবার আমরা দেখবো হচ্ছে এখানে কোন গ্রহ বসে আছে। হ্যাঁ, সেই গ্রহটা কোন কোন ভাবকে রুল করছে। যদি কোনো একটা গ্রহ যে কিনা সৌম্য গ্রহ অর্থাৎ শুভ গ্রহ বসে থাকে, তাহলে আমার প্রাপ্তি ভালো হবে। এবং যদি দেখি যে সেই সৌম্য গ্রহটা ভালো দুটো ঘরকে রুল করছে, তাহলে আমার প্রাপ্তির জায়গাটা ভালো হলো। কিন্তু দেখা গেল যে এখানে অষ্টমপতি এসে বসে আছে, তাহলে অষ্টমপতি বসলে পরে কি হবে, আমার যে মনোকামনা সেইটা পূর্ণ করতে আমাকে কিন্তু বাধা বিপত্তি কষ্ট ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হবে, অতটা সহজ হবে না। এইভাবে বিচারটা হয়, ঠিক আছে। এখন আচ্ছা, আমরা লগ্নেই থাকবো, আজকে আমরা লগ্ন থেকে নড়বো না। হুম। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। এইবার আমরা লিখবো হচ্ছে রবি। লগ্নে রবি থাকলে কি হয় আমরা জানি যে লগ্নে যদি রবি থাকে এবং সে যদি পীড়িত না হয় বা অশুভ না হয়, পীড়িত কিভাবে হয় সেগুলো আমরা আগে শিখেছি। হুম। তাহলে আমরা লিখবো সেই মানুষটা, প্রথমেই আমরা দেখবো যে একটা চার্ট করতে, এই যে চার্টটা আমরা করছি। হুম। পুরো প্রেডিকশন গুলো তো ঘরে যাব। রেডি, এখন কেউ কোনো কথা বলবে না, সবাই চুপ। সবাই আনমিউট করে, এই মিউট করে দাও। একটু মন দিয়ে আমরা শিখে নেবো, তারপরে গিয়ে আমরা কে আহ দিল? বাকি কিছু আলোচনা করব। আমরা এই লগ্ন সাপেক্ষে একটা প্রেডিকশন করতে যাচ্ছি। এই মানুষটা যেই হোক, তার একটা নির্দিষ্ট সময়ে জন্ম হয়েছে, ধরুন একটা মাঝামাঝি সময়ে বা এই একটা 20-22 বছরের একটা চার্ট এসছে, আমি প্রেডিকশন করতে যাব। এবার দেখছি যে তার হচ্ছে সরকারি চাকরির যোগ আছে, বা তার বিবাহিত বিবাহ বিবাহ করার পর তার প্রচুর ধন সম্পত্তির যোগ আছে, এটা আমরা বলতে যাচ্ছি এবং বলবো তার বাবা মাকে। কিন্তু আমাকে তো দেখতে হবে যে এই চার্টটার জীবনী শক্তি কেমন, এই মানুষটা কতটা টাইম ধরে সার্ভাইভ করতে পারবে। আমি দেখতে পাচ্ছি তার 33 বছর বয়সে চাকরির যোগ, আমি তাকে বলবো, কিন্তু সে 33 বছর পর্যন্ত থাকবে কিনা সেই বিচারটাও তো আমাকে করতে হবে, না হলে তো পুরো প্রেডিকশনটাই ভুল হয়ে গেল। তাহলে আমরা সরাসরি আয়ু বিচার বলছি না, কিন্তু জীবনী শক্তির বিচার আমরা বলছি। একটা চার্ট, সেটাকে দেখতে গেলে যে এই মানুষটার সার্ভাইভাল ক্ষমতা বা মানুষটার জীবনী শক্তি ক্ষমতা সেটা কেমন আছে বা কি আছে, সেটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে লগ্ন ভাব, যে লগ্নের যে রাশিটা পাচ্ছে সেই লগ্নের রাশির উপরে দৃষ্টি কারা কারা দিচ্ছে। লগ্ন এবং লগ্নপতি, লগ্ন এবং লগ্নপতি, লগ্নপতি যেখানে গিয়ে বসছে, অর্থাৎ ধরে নিলাম মেষ লগ্ন, মেষ লগ্নে গিয়ে বসেছে হচ্ছে এই 12 নম্বর ঘরে, এখানটায় গিয়ে মঙ্গল বসেছে, মেষ লগ্নের মঙ্গল এখানটায় গিয়ে বসলো। তাহলে আমরা কি জানি, 12 নম্বর ঘরটা এটা কি কোনো পজিটিভ ঘর না নেগেটিভ ঘর, বলো, মাথাটা তো একটা নেগেটিভ ঘর, ম্যাম নেগেটিভ ঘর। নেগেটিভ ঘর। নেগেটিভ ঘর। তাহলে আমরা কি কি জানি অশুভ ঘর, এরকম ভাবে 6, 8, 12, এই তিনটে ঘরটাকে আমরা নেগেটিভ জানি। তাহলে দেখবো যে এই যে লগ্নপতি সে যেখানে গিয়ে বসেছে, এবং লগ্নের উপর যদি এইরকম ভাবে 6 নম্বর ঘরের মালিকের দৃষ্টি থাকে, 8 নম্বর ঘরের মালিকের দৃষ্টি থাকে, বা 12 নম্বর ঘরের মালিকের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু প্রথমেই চলে আসলো এই মানুষটার কিন্তু যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তিটা কিন্তু কম, তুলনামূলকভাবে কম, এটা একটা হলো। আর যদি হয় এই লগ্ন চার্টের মধ্যে রবি, রবিকে আমরা কি করেছি, আত্মার কারক ধরেছি, জীবনের কারক। আর কি বৃহস্পতি, সে হচ্ছে জীব কারক গ্রহ, অক্সিজেনের কারক গ্রহ। তাহলে রবি এবং বৃহস্পতি, সেই দুটো গ্রহ যদি কোনো রকম ভাবে অশুভ হয়ে যায়, অশুভ ঘরে গিয়ে বসে বা অশুভ কারোর সঙ্গে কানেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তির জীবনী শক্তিটা কম হয়ে গেল।
তাহলে এটা আমরা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই মানুষটার জীবনী শক্তিটা কম কিংবা বেশি। এটা প্রথম হলো। এরপরে গিয়ে আমরা চলে যাব তার প্রেডিকশনে যে কোন, আর সেম সিমিলার ভাবে মানে এই জীবনী শক্তিটা যদি খারাপ হয়ে গেল, এরকম ভাবে যদি লগ্নপতি এবং লগ্ন এর উপরে যদি শুভ গ্রহের প্রভাব থাকে, আহ, কেন্দ্র বা ত্রিকোণপতির দৃষ্টি থাকে, তাহলে কিন্তু তার জীবনী শক্তি ভালো। এবং যদি রবি এবং বৃহস্পতি তারা হচ্ছে ভালোভাবে প্লেস থাকে, শুভভাবে থাকে, তাহলে কিন্তু এই মানুষটার আমরা আয়ুর দিকটা ধরবো যে সেই মানুষটার আয়ুটা মোটামুটি ভাবে ভালো, বা এর জীবনী শক্তি কিন্তু যথেষ্ট ভালো। বোঝা গেল এইটুকু? কারোর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না না ম্যাম। তাহলে আমরা প্রথমে যে কোনো চার্ট নিয়ে দেখতে গেলে দেখবো যে যদি কোনো রকম ভাবে লগ্নপতি, কি বলেছিলাম, 1 5 9, 1 5 9 জীবন, এটাকে আমরা কি ধরেছিলাম, লক্ষ্মী স্থান না বিষ্ণু স্থান, কি ধরেছিলাম বলো? ম্যাম ত্রিকোণ। লক্ষ্মী। লক্ষ্মী স্থান। লক্ষ্মী স্থান। হ্যাঁ, তাহলে এটা লক্ষ্মী লক্ষ্মী বলতে স্থান। আমরা কি বুঝি? লক্ষ্মী বলতে লক্ষ্মী। তাহলে আমরা যদি নিজেরা, হ্যাঁ আমি আমি যদি গিয়ে লক্ষ্মীর জায়গাতে গিয়ে বসে থাকি, তার মানে সেই জায়গাটা শুভ জায়গা। তাহলে কোনো ব্যক্তি যদি লগ্ন সে 5-এ কিংবা 9-এ কিংবা 1-এই বসে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এই মানুষটার জীবন তুলনামূলকভাবে অনেকটাই স্মুথ, অনেকটা সফলতার দিকে এগিয়ে, জন্মগতভাবেই সে এগিয়ে, সে জীবনে অনেকটা বেশি স্ট্রাগল লেস তার জীবনটা। আর সেখানেই যদি কোনো রকম ভাবে 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘর, এই সমস্ত ঘরে গিয়ে কোনো লগ্নপতি সে গিয়ে যদি বসবাস করে, বসে গিয়ে ওখানে, তাহলে আমরা কি বলতে পারবো যে না, লগ্ন তার যে জীবনটা, সেটা ওই যে 1 5 9 যার জীবনটা মানে যার লগ্নপতি বসেছিল, তার তুলনায় এর জীবনটা কিন্তু অনেক বেশি স্ট্রাগলময়। তাকে কিন্তু জীবনে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাকে কিন্তু অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, অনেক হতাশা, অনেক রোগ ভোগ, অনেক ত্যাগ ইত্যাদির মাধ্যমে কিন্তু তার জীবনটাকে অতিবাহিত করতে হবে। এটা হচ্ছে প্রাথমিক রূপ, যে লগ্ন লর্ড কোথায় বসে আছে, এটা গেল। আর হচ্ছে এবার আমার লগ্নের উপরে কে বসে আছে সেটা আমরা নেব। তাহলে লগ্নের উপরে বসছে আমাদের রবি। রবি আমরা কি করেছি, আমরা রবি জেনেছি কি, যে আত্মার কারক গ্রহ এবং সে হচ্ছে রাজা। তাহলে যাদের লগ্নের উপরে রবি বসে থাকবে, তার মধ্যে কিন্তু রাজার মতন ভাব ভঙ্গি ইত্যাদি থাকবে। সে, তার ব্যবহার হবে গাম্ভীর্যপূর্ণ। সে কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু নিজের প্রতিষ্ঠা বা নিজের যে জায়গাটা, সেটা কিন্তু সে ধারণ করার চেষ্টা করবে যে আমি একজন অন্যতম ব্যক্তি। উচ্চাভিলাষী হবে, নিজের উপর হুম। প্রয়োজনে, বলো। কর্তৃত্ব দেবে যে কোনো জায়গায়। হ্যাঁ, এবার সবাই চুপ, আমি বলবো সবাই লেখো, আর কোনো কথা না এখন। আচ্ছা, এরা খুব নিজের উপর বিশ্বাসী হবে। আর কি হবে, এদের মধ্যে কিন্তু বাবুয়ানাগিরি, বাবু বাবু ভাব, যে মানুষগুলো বাবু বললে খুব সন্তুষ্ট হয়ে যায়, স্যার 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 করলে সন্তুষ্ট হয়ে যায়, তাদের লগ্নে কিন্তু রবির কানেকশন থাকে। অর্থাৎ এই ধরনের মানুষের মধ্যে কিন্তু একটু আমি বস, আমি সেরা, আমি শ্রেষ্ঠ, এই ভাবগুলো থাকে। আর কি থাকে, এরা কিন্তু সব সময় ক্ষেত্রে দেখা যায় দায়িত্বপূর্ণ পদ বা প্রতিষ্ঠা পেয়ে থাকে। এদের কণ্ঠস্বর তুলনামূলকভাবে কিন্তু কর্কশ হতে দেখা যায়। কর্কশ মানে একটু ঝাঁঝালো টাইপের বা একটু রাশভারী যেটাকে বলে। আর একটা হচ্ছে লগ্নে যদি রবি, এগুলো যেগুলো বললাম সেগুলো যদি রবি পীড়িত না হয়, আর যদি পীড়িত হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু এই সমস্ত মানুষের জীবনী শক্তি, সার্ভাইভাল পাওয়ার কিন্তু অনেক কম হবে। আর কি হবে, সেটা হচ্ছে বাবা এবং রাজার সঙ্গে, রাজা বলতে এক্ষেত্রে আমরা সরকার ধরবো, অর্থাৎ সরকারি আমলা মামলা যা হয় আর কি, তার সঙ্গে কিন্তু শত্রুতা থাকার বা শত্রুতা হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। ইগো প্রবলেম থাকে এদের মারাত্মক। লগ্নে রবি যদি পীড়িত অবস্থায় থাকে, ম্যাম কি বললেন সবার সঙ্গে শত্রুতা কি, ওটা ঠিক বুঝে আর একবার বলুন। বাবার সঙ্গে শত্রুতা না গো, বলেছি বাবার সঙ্গে শত্রুতা, বাবা কিংবা হচ্ছে সরকারি যে কোনো কিছুতে আমলা মামলা এইসব থেকে তার শত্রুতা হতে পারে। ও আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে যদি কিনা রবি পীড়িত থাকে, এদের
মাথায় চুল, মাথার চুল কিন্তু উঠে যাওয়ার প্রবৃত্তি থাকে, প্রচুর পরিমাণে মাথার চুল উঠে গিয়ে, মানে শুধু চুল ওঠা বলবো না, যাদের কিনা একদম বেশ সুবিস্তৃত টাক পড়ে যায় মাথায়, তাদের কিন্তু লগ্নে রবির কুপ্রভাব থাকতে দেখা যায়। হলো? রবি হচ্ছে, এরপর আমরা চলে যাই চন্দ্রে। চন্দ্র সৌম্য গ্রহ, স্বভাবতই সে কখনো যদি না পীড়িত থাকে, যদি শুভভাবে থাকে, তাহলে তার কি কি ফল পাবো? যে না, সেই যে মানুষটা, তার মধ্যে একটা, তার দেহের মধ্যে একটা কোমল বা একটা কান্তি ভাব থাকবে, একটা কোমলতা, তার স্কিনের মধ্যে, তার রূপের মধ্যে কিন্তু একটা কোমলতা থাকবে। আর কি হবে? এই ধরনের মানুষগুলো তুলনামূলকভাবে একটু স্নেহপরায়ণ হয়। এরা কিন্তু ওর মিশুক প্রকৃতির হয়, এরা সকলকে নিয়ে চলতে ভালোবাসে। এরা কিন্তু আহ এদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা আদর বা একটা আপ্যায়ন, এটা কিন্তু লক্ষ্য করতে দেখতে পাওয়া যায়। আর কি? এরা আবেগপ্রবণ, তুলনামূলকভাবে অন্যান্য যাদের লগ্নে চন্দ্র, তারা কিন্তু প্রচন্ড আবেগপ্রবণ হয়ে থাকে। এদের কাছে মনের ভীষণ দাম, মানে মনের কথা, এরা মনের কথা শুনে চলতে পছন্দ করে। এরা মাথাটাকে আলাদাভাবে ব্যবহার করে না, এদের মাথার উপরে মন, সে হচ্ছে হাবি হয়ে নাচে। ওদিকে যখন আমরা বলেছিলাম লগ্নে রবি, লগ্নে রবি থাকলে ওই ব্যক্তির জীবনে আহ বাবার প্রভাব প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। মানে ধরুন আপনার সঙ্গে একজন বন্ধু আছে, যে বন্ধুর লগ্নে রবি আছে এবং সেটা পীড়িত রবি নয়, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেক আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর বাবার ফোন, কোথায়, আবার 1 ঘন্টা পরে বাবার ফোন, কখন আসছো, আবার 1 ঘন্টা পরে বাবার ফোন, তাড়াতাড়ি বাড়ি এসো। মা নয় কিন্তু, তার কিন্তু বাবার এই বিষয়গুলো তার উপরে থাকবে। বা এই যে লগ্নে রবি যে ব্যক্তি, তার যদি জীবনযাত্রা আমরা অ্যানালাইসিস করি, দেখতে পাবো যে এই মানুষটার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন বাবা ছিলেন, এই মানুষটার জীবনে কিন্তু বাবার একটা কর্তৃত্ব, বাবার একটা প্রভাব বর্তমান। এবং এই ব্যক্তি কিন্তু যে কোনো কাজ করতে গেলে বাবার পরামর্শ নেওয়া, বা বাবা কি বলবে, বাবার কথা না শুনে হবে না, বাবার মতামতের গুরুত্ব, এইটা কিন্তু এই ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায়। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যাদের লগ্নে রবি থাকে, তাদের কিন্তু সৌন্দর্যটা, বাহ্যিক সৌন্দর্যটা বাবার মতন হয়। অর্থাৎ আমরা প্রথম ঝটকায় দেখে যে বলি না যে বাবার মতন দেখতে হয়েছে, লগ্নে রবি থাকলে সেই ব্যক্তি কিন্তু বাবার মতন দেখতে হয়। আর যখন লগ্নে চন্দ্র চলে আসবে, তখন কি হবে? লগ্নে চন্দ্র চলে আসলে ওই ব্যক্তির জীবনে মায়ের কিন্তু একটা প্রভাব দেখতে পাওয়া যায়। এবং সাথে এই ব্যক্তি কিন্তু তুলনামূলকভাবে, যেমন ওর জীবনে বাবার প্রভাব ছিল, এর জীবনে কিন্তু মায়ের প্রভাব প্রচন্ড। আমার বাবু এটা করতে পারে না, আমার বাবু ওটা করতে পারে না, মেলা বাবু মেলা বাবু, এই মেলা বাবু ব্যাপারটা সারা দিন ধরে মা করতে থাকে বাবু বাচ্চাটাকে নিয়ে। বা বাচ্চা যখন বড় হয়ে যায়, তখনও যে আমার মেয়ে এটা করতে পারে না, আমার ছেলে ওটা করতে পারে না। এই যে যে সমস্ত আহ আহ জাতক বা জাতিকার লগ্নে চন্দ্র থাকে, তাদের জীবনে কিন্তু মায়ের একটা প্রভাব, অত্যন্ত প্রভাব কিন্তু আহ দেখতে পাওয়া যায়। এটা গেল চন্দ্র। আর যদি চন্দ্র পীড়িত হয়ে যায়, তাহলে কি হবে? যেরকম মুড সুইং এর প্রবলেম আমরা দেখেছি, আবেগী হওয়া একটা আলাদা জিনিস, যে আমি অনেকটা বেশি ইমোশনাল, আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারি না। লগ্নে চন্দ্র, তারা আবেগ কন্ট্রোল করতে পারে না, তারা মাথার কথা কম শোনে, মনের কথা বেশি শোনে। এটা কিন্তু একটা আলাদা বিষয়, যে আমি আবেগী, আমি প্রচন্ড ভাবে নরম মনের, আমি আমার আবেগটাকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু মুড সুইং, সেটা কিন্তু আবার আলাদা বিষয়। মুড সুইংটা কিরকম? আধ ঘন্টা আগে মনে হচ্ছিল আমি পাহাড়ে চলে যাই, 2 ঘন্টা পরে মনে হচ্ছে দূর, বাঁচতে ইচ্ছে করছে না, জীবনে আর রাখবো না। আবার 3 ঘন্টা পরে হচ্ছে সব ছেড়ে ছুড়ে আমি একদম সন্ন্যাসী হয়ে যাব। চার চার ঘন্টা পরে মনে হচ্ছে হে ভগবান, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কি হবে। এই যে কখন কি কারণে মন খারাপ, সে ব্যক্তি নিজেই জানে না। তার মন খারাপের কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু কখন 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 যেন তার মন খারাপ হতেই থাকে, মনের তল পাওয়া যায় না। লগ্নে যদি আহ চন্দ্র পীড়িত অবস্থায় থাকে, তার কিন্তু এই মুড সুইং এর প্রবলেম দেখতে পাওয়া যায়। কারোর আছে আমাদের এই টিমের মধ্যে লগ্নে চন্দ্র আছে? লগ্নে চন্দ্র কারোর? না, রবি আমার না আছে? ম্যাম। আমার না আছে তো ম্যাম। হ্যাঁ। ম্যাম, আমার তো যেটা রাশি সেটাই লগ্ন, মীন রাশি, মীন লগ্ন। না, সেটা আলাদা ব্যাপার, আমি বলছি লগ্নে প্লেসড। হ্যাঁ, লগ্নে, লগ্নই তো আমার রাশি, তার লগ্নেই তো চন্দ্র।
আমি সেটা বলছি না, আমি বলছি লগ্নে প্লেসড চন্দ্র। মিন হ্যাঁ, চন্দ্রটা তো হতে ওখানেই পারে। রয়েছে, হ্যাঁ, ওখানেই তো ম্যাম ও চন্দ্রটা বলছে ও রয়েছে। লগ্ন চাঁদা। তোমার কি লগ্ন বলছো? মীন রাশি, মীন লগ্ন। এটা তো মিন লগ্নের ক্ষেত্রে হলো, এবার এখানে কি বসে আছে? চন্দ্র বসে আছে। এখানে চন্দ্রই বসে আছে, ও মিন রাশি হ্যাঁ। আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার চন্দ্র বসে আছে, তাহলে তুমি এই সমস্যাগুলো মানে এই যে যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কি মানে লিঙ্ক করতে পারছো? হ্যাঁ, আমারও তাই ম্যাম। প্রত্যেকটাই। আচ্ছা আচ্ছা, তাহলে যেটা লগ্ন ওই ওটাই রাশি। জন্যই তো ফার্স্টে বলে ফেললাম না, মানে আমি আপনাকে বোঝাতে গেছিলাম, আমি ওইভাবে কখনোই বলতাম না। আমি বলতে গিয়ে মানে বলাটা একটুখানি অন্যভাবে হয়ে গেছে, না সরি। না, ওটা তো ঠিক আছে, ওটাই তো বলতে হবে, না হলে আমরা শিখবো কিভাবে? আমার মীন রাশি ম্যাম। আচ্ছা, আমি লগ্নের কথা ওখানেই বলছি, চন্দ্র, শুধু লগ্ন, লগ্ন ওখানেই রাশিটা চন্দ্র এখন বসে। রাশি ভুলে যেতে হবে। শুধু লগ্নে যদি, আচ্ছা। লগ্নে যদি চন্দ্র বসে থাকে, চন্দ্র যদি শুভ হয় তাহলে কি কি ফল পাবো? আর যদি চন্দ্র অশুভ হয়ে যায়, কোনো রকম ভাবে মেলিফিক গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে যায় বা মেলিফিক গ্রহের সঙ্গে কনজাঙ্ক্ট করে, তাহলে কি কি ফল পাবো সেগুলো আমরা দিয়ে ডিসকাস করছি। আর কি যদি কিনা দেখি যে চন্দ্র হচ্ছে পীড়িত হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, তাহলে কি পাবো? এদের মধ্যে কিন্তু সর্দি, কাশি, ঠান্ডা, অ্যালার্জি, শ্লেষ্মার যা যা সমস্যা, সেগুলো কিন্তু এই মানুষজনের মধ্যে থাকবে। এবং এদের জীবনী শক্তিটাও তুলনামূলকভাবে একটু কম। মানে পুষ্টির সমস্যা, এই যে আমরা দেখি না প্রোটিনের অভাব, ক্যালসিয়ামের অভাব ইত্যাদি যে অভাবগুলো শরীরের হয়, সেই যে জনিত কারণে যে রোগগুলো, সেগুলোও কিন্তু এদের ঝেলতে হবে। মানে আহ একটু ঠান্ডা পড়েছে কি পড়েনি, এদের হাঁচি দেওয়া শুরু হয়ে যাবে। এরা একটু অন্য কলে স্নান করলে পরে, অন্য জলে স্নান করলে পরে এদের ঠান্ডা লাগা ধাপ চলে আসবে। এই ধরনের সমস্যা কিন্তু যদি লগ্নে চন্দ্র পীড়িত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এটুকু হলো। পায়েল কিচ্ছু লিখছে না। আচ্ছা। ম্যাম শুনছি শুনছি ম্যাম, পরে রেকর্ড দেখে লিখে নিবো। আচ্ছা বেশ। আচ্ছা, খুব এরপরে, ইন্টারেস্টিং তো। এরপরে আমরা চলে আসবো মঙ্গল। মঙ্গল আমরা খুব ভাবে সবাই সাধারণভাবেই জানি যে মঙ্গল যখন লগ্নে থাকে, সেই ব্যক্তি একটু মেজাজি হয়, একটু রাগী হয়, একটু হঠকারিতা থাকে তার মধ্যে, না ভেবেচিন্তে কাজ করা, হুম, সেগুলো। এবং এগুলো গেল। আর হচ্ছে সাহসী, প্রচন্ড পরিমাণ সাহসী, সেটা তার মধ্যে দেখতে পাওয়া যায়। এরা তুলনামূলকভাবে একটু বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়া মানুষ। যদি মঙ্গল আহ দুর্বল বা পীড়িত হয় বিশেষ করে, তাহলে সেই ধরনের মানুষজনদেরকে একটু, আমরা যাদেরকে বলি যে একটু ঝগড়াটে আর কি, একটু পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা, যাদের একটু ঝগড়া না করলে ভালো লাগে না, সেই বৈশিষ্ট্যটা কিন্তু যদি লগ্নে মঙ্গল পীড়িত অবস্থায় থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে সেই গুণটা দেখতে পাওয়া যায় যে একটু তুলনামূলকভাবে আহ ঝামেলা করছে। এবং এরা একটু গোয়ারও হয়। মানে লগ্নের মঙ্গল সে যদি পীড়িত হয়, তাহলে সে কিন্তু প্রচন্ড জেদি, প্রচন্ড গোয়ারে, এক একরোখা, অন্যের কথা না শোনা, বুদ্ধি দিলে কোনো রকম বুদ্ধি নেবে না, আমি যেটা জানি সেটাই সেরা, এই ধরনের বিষয়বস্তু কিন্তু এর হুম। মধ্যে দেখতে পাওয়া যায়। হ্যাঁ এবং ম্যাম। ম্যাম মানসিকতাটা হচ্ছে একদম, মানে ওদের মানসিকতাটা হচ্ছে সবাই অপবিত্র আর নিজেরা গঙ্গার মতো পবিত্র, হ্যাঁ কোনো সেটা ভুল তো, করতেই পারে না। সেটা তো হলো। আর হচ্ছে এই মানুষজনগুলো মানে কখনোই তুমি ভালো বুদ্ধি দেবে, সত্যি তার ভালোর জন্য হয়তো ভালো বুদ্ধি দিচ্ছ, কিন্তু তোমার নেবে না। ভালো বুদ্ধি ও কোনো সময় নেবে না। হুম। ওর কাছে হচ্ছে আমি যেটা জানি সেইটাই, ওর নিজের বুদ্ধিতে কিন্তু অনেক ক্ষেত্রেই এই জন্য লগ্নে মঙ্গল ব্যক্তিত্বতে দেখা যায় যে এরা বেশি বোঝার জন্য, নিজের বেশি বুদ্ধির জন্য এরা কিন্তু নিজেই নিজের বিপদটা ডেকে নিয়ে আসে। এবং সেই বিপদটা কিন্তু এমন এমন সময়, মানে এমন এমন পরিস্থিতি তৈরি করেন যে সেখানে দুর্ঘটনা তৈরি করা, রক্তপাত, মারপিট, এই সমস্তর মধ্যেও কিন্তু এই ব্যক্তিরা জড়িয়ে পড়ে। রাইট। এরপরে আমরা চলে যাব লগ্নে বুধ। বুধ বুদ্ধির কারক। তাহলে এই ব্যক্তি স্বভাবতই লগ্নে বুধ, এই ধরনের মানুষরা কিন্তু একটু বেশি কথা বলতে পছন্দ করে, একটু টকেটিভ হয়। কিন্তু এই বেশি কথা বলতে পারা দেখে যদি কেউ ভেবে নাও যে এর চেয়ে একটু মানে বেশি কথা বলে তার মানে এর হচ্ছে বুদ্ধি কম, তাহলে তোমার মতন নির্বোধ পৃথিবীতে আর দুটো নাই। লগ্নে বুধ যতই বেশি কথা বলুক, যত মানে বালক সুলভ ব্যবহার করুক, যতই এমন ভাব দেখায় আমি ভাজা মাছটা উল্টে খেতে জানি না, এর মতন বুদ্ধিমান ব্যক্তিও কিন্তু মানে দুটো হয় না। এবার বুদ্ধিমানের মধ্যে পার্থক্য আছে, বুদ্ধি, চালাক এবং চতুর, তিনটে যে বিভাগ, এই মানুষগুলো কিন্তু চতুর নয়, তবে এই মানুষগুলো কিন্তু বুদ্ধিমান। এই বুদ্ধির ব্যবহার করে কিন্তু অনেক বিপদ থেকে নিজেকে সরিয়ে আনতে পারে
এ কিন্তু খুব ক্যালকুলেটিভ হয়, এর স্পিকিং পাওয়ার খুব ভালো হয়, সেলসের কাজ করার ক্ষমতা এদের মধ্যে থাকে। এরা নিজেদের কথার মাধ্যমে অন্যদেরকে কিন্তু দুটো কথা মানে অন্যদেরকে খুব মোটিভেট করতে পারে, আবার অন্যদের কিন্তু মুরগিও বানাতে পারে। দুটোই হচ্ছে এই লগ্নে বুধ থাকা মানুষের বৈশিষ্ট্য। এবার যখনই কিনা লগ্নের বুধ পীড়িত হয়ে গেল, তখন হচ্ছে এরা একটু বেশি মিথ্যা কথা বলবে, ছলনা করা, কপটতা করা, হ্যাঁ, নিজের ঢাক নিজে পেটানো। মানে আমি মানে এই যে ধরনের যে সমস্ত মানুষজন গুলো হচ্ছে একটু অন্যদেরকে ঠকিয়ে কিছু আর্নিং করার চেষ্টা করে, তারা গিয়ে না প্রথমে কিছু গল্প দেয় যে আমি তো খুব অমুক একটা বড় কোম্পানির বিশাল বড় সেলস ম্যানেজার হিসেবে কাজ করছি, আমার এত আয়, আমার অত আয়, আমার আন্ডারে 1500 ছেলে কাজ করে। এই ধরনের গল্প দিয়ে প্রথমে তোমাকে ইমপ্রেস করবে। তারপরে তুমি যখন ইমপ্রেস হয়ে যাবে, তখন হচ্ছে তোমার থেকে কিছু এরা লুটে নেওয়ার বা তোমার কাছ থেকে বের করার জন্য এরা এই যে দেখুন মার্কেটিং বিজনেস গুলো যেটা হয়, প্রথমে এসে একটা গল্প দেবে, দিয়ে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর আর তুমি মানুষটাকে খুঁজে পাচ্ছ না। এবার বলবে কোম্পানি উঠে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। এই যে ধরনের কাজ বাজ, সেগুলো কিন্তু এই লগ্নে বুধ থাকলেই হয়। আর আমি যেটা বললাম যে লগ্নে বুধ যখন থাকে সেই মানুষটা একটু কথা বলে বেশি, কিন্তু এই যে লগ্নে বুধ যখন পীড়িত থাকবে না, তখন কথা বলবে বেশি, কিন্তু সেই কথার মধ্যে বুদ্ধিদীপ্ততা থাকবে। কিন্তু যদি লগ্নের বুধটা পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু সে একেবারে যাকে বলে বখাটে বাচাল, তাই হবে। মানে তার কথা শুনতে গিয়ে বলে হয় এবার তুই থামবি, থামতে কত নিবি, 50 পয়সা দেবো। এই যে ধরনের যে বিষয়টা বাচালতা, সেটা কিন্তু লগ্নে বুধ যদি পীড়িত হয়ে থাকে সেই ব্যক্তি হবে। এবার চলে আসলাম বৃহস্পতি নিয়ে। এবার বৃহস্পতি নিয়ে পায়েল বলুক, আমার গলা ব্যথা হয়ে গেছে। দেখি বৃহস্পতি নিয়ে ম্যাম, কি বলতে পারো। গুরুগম্ভীর হবে, তার মধ্যে আদর্শবোধ খুব বেশি থাকবে, সত্যনিষ্ঠ হবে, ধার্মিক হবে, আর একটু মোটা মোটা গড়ন হবে। হ্যাঁ, কপাল একটু মানে মানে কপাল একটু বড় হবে, হুম। কপাল একটু বড় হবে, এবং তার মধ্যে সাত্ত্বিক ভাবটা বেশি থাকবে। এবং অপরদিকে যদি এটা পীড়িত হয়, তাহলে তার অপোজিট গুলো হয়ে থাকবে। মানে গুরুগম্ভীর ভাবটা একটু কম, বা সাত্ত্বিক ভাবটা হয়তো সেরকম থাকবে না। হ্যাঁ, বৃহস্পতি লগ্নে থাকা এটা ভীষণ শুভ একটা যোগ। যে ব্যক্তি বৃহস্পতি লগ্নে নিয়ে জন্মেছে, সে প্রথমেই সৌভাগ্যবান। এই মানুষটার জীবনে যতই দুঃখ যন্ত্রণা ঝামেলা অশান্তি যাই আসুক না কেন, কিভাবে যেন দৈবিক উপায়ে ওই মানুষটা কিন্তু রেহাই পেয়ে যাবে। তার যা মানে এমন একজন ব্যক্তি যার জীবনে ধরো কোনো রকম আয় ইনকাম নেই, বা হয়তো আর্থিক অনটনের মধ্যে দিয়ে সে চলছে, কিভাবে কালকের দিনটা সে যাপন করবে সেটা সে জানে না। এইরকম অবস্থা যদি কখনো কোনো ব্যক্তির হয় যার লগ্নে বৃহস্পতি, আগামীকালটা তাকে যেন ভগবান এসে নিজে হাতে উদ্ধার করে দিয়ে যাবে। এইরকম হচ্ছে তার সৌভাগ্য, যদি বৃহস্পতি শুভভাবে অবস্থিত হয়। কিন্তু যদি বৃহস্পতি আহ পীড়িত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার জীবনে এই যে সৌভাগ্যটা, সেই সৌভাগ্যটা অনেকাংশেই কিন্তু আবার দুর্ভাগ্যের কারণও হয়ে যায়, কারণ মানুষটা অনেকটা বেশি অলস থাকে। এবং এই ধরনের যে মোটাপার কথাটা পায়েল বললো, মোটাপাটা কিন্তু সাধারণত ভাবে যখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন বৃহস্পতি হচ্ছে একটু নেগেটিভ কানেকশনে থাকে, একটু পীড়িত হয়ে যায়, তখন হচ্ছে কিন্তু এর মধ্যে মোটাপা দেখতে পাওয়া বা থাইরয়েডের রোগ তৈরি হওয়া এইগুলো কিন্তু চলে আসে। এরপরে চলে যাব আমরা শুক্র। শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ। তাহলে লগ্নে শুক্র থাকলে প্রথমেই সেই ব্যক্তির মধ্যে কিন্তু একটা জন্মগতভাবে আকর্ষণ ক্ষমতা, সেই মানুষটা, দেখো আমরা যদি এই স্বাভাবিক দৃষ্টিতে এই সৌন্দর্য বলতে ওই গায়ের রং ফর্সা কি গায়ের রং কালো এটা দিয়ে বিচার না করি, তাহলে দেখবো সে কালো হোক ফর্সা হোক হোয়াট এভার তার কমপ্লেক্স যাই থাকুক না কেন, এই মানুষটাকে দেখলে মানে এই যে একটা মানুষ আছে, যে মানুষটা সূর্যের মতন একটা রূপ থাকে, আর একটা রূপ হচ্ছে চন্দ্রের মতন। লগ্নে চন্দ্রের মতন বলবো কেন, চন্দ্রের মতন রূপটার মধ্যে কিন্তু একটা স্নিগ্ধতা থাকে, চোখ ঝলসে যায় না। তাকে যত তুমি দেখবে কবিতার মতন হয়, তাকে তুমি যত দেখবে ততই যেন প্রতিদিন একটা করে সৌন্দর্য, মানে যদি ছেলেরা দেখে তাহলে তার উল্টো দিকের মানুষটাকে ভাববে,
মেয়েরা যদি দেখে, তার উল্টো দিকের মানুষটাকে দেখে, এই রূপটাতে তার হয় এটা হচ্ছে প্রতিদিন একটা একটা করে কবিতার মতন খোলে। এত আকর্ষণ পাওয়ার পাওয়ার থাকে, বিশেষ করে চোখের উপরে। চোখটার মধ্যে এত আকর্ষণ থাকে যে চট করে একবার তাকালেও আবার দ্বিতীয়বার কিন্তু তার দিকে তাকানোর জন্য মন চায়। এই কারণে এই যে আকর্ষণ ক্ষমতা, সেটা কিন্তু লগ্নে শুক্র থাকলে দেয়। কর্মকুশল তার মধ্যে দেখা যায়, আমরা জেনেছি যে কর্মের মন্ত্রটাই হচ্ছে শুক্রের। শুক্রের মূল মন্ত্র হচ্ছে কর্ম, সে কর্মে বিশ্বাসী। কর্মকুশলতা তার মধ্যে দেখতে পাওয়া যায়। নিপুণ হয় যে কোনো কাজ, অতি সূক্ষ্ম কাজগুলো কিন্তু লগ্নে শুক্র থাকলে সে হচ্ছে এই সব বিষয়ে আর কি পারদর্শী হয়। আর হয় ব্যবসার কারক গ্রহটাও আমরা কিন্তু শুক্রকে দেখি। তো ব্যবসার বুদ্ধি, ব্যবসায় পারদর্শিতা, ব্যবসায় দক্ষ থাকার যে গুণ, সেইগুলো কিন্তু শুক্রের লগ্নে শুক্র থাকলে আমরা দেখতে পাই। আর কি, যদি কিনা এই শুক্র কোনো রকম ভাবে পীড়িত হয়ে যায়, তখন কিন্তু আমরা উল্টো ফল দেখি। যদি মঙ্গল দ্বারা পীড়িত হয়, তাহলে দুর্ঘটনা, আহ অপ- অপ যে অপব্যয়, মানে শুক্র হচ্ছে আমাদের সম্পদ, এবং তার সঙ্গে যদি মঙ্গল কোনো রকম ভাবে যুক্ত হয়ে শুক্রকে পীড়িত করে দেয়, তাহলে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় যে অপব্যয় হওয়া এবং আহ দুর্ঘটনাটা ঘটা, প্লাস যদি পুরুষের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে দেখবো যে নারী জনিত কারণে, মহিলা সংক্রান্ত কারণে কিন্তু বদনাম হওয়ার যোগ কিন্তু থাকে। আর যদি শনির সঙ্গে যুক্ত হয়ে যায়, শনির সঙ্গে থেকে যদি পীড়িত হয়, তাহলে কিন্তু সামাজিক দুঃখ, কষ্ট ইত্যাদিগুলোকেও নির্দেশ করে। এবার লগ্নে শনি, শনি মহারাজ লগ্নে থাকলে আমরা ম্যাম, প্রথমেই, ম্যাম, শনির সঙ্গে থাকলে দুঃখ কষ্ট। হ্যাঁ, পারিবারিক এবং সামাজিক দুঃখ কষ্টগুলো জড়ায়। কিন্তু ম্যাডাম ওই শনি তো শুক্রের মিত্রর মধ্যে পড়ছে না? হ্যাঁ, মিত্র হচ্ছে, কিন্তু তার কারকত্ব, শনি মহারাজ যখন থাকবে তার কারকত্বটা যাবে কোথায়? আচ্ছা। আমরা কি বললাম প্রথমেই, কোনো ফল, যে কোনো গ্রহ ফল দেবে হচ্ছে তার কারকত্বের। হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন। হ্যাঁ। আচ্ছা, এবার লগ্নে শনি, লগ্নে শনি মহারাজ থাকলে সেই ব্যক্তি প্রথমতই যে হবে সেটা হচ্ছে কর্মঠ, নীতিপরায়ণ, কর্তব্যপরায়ণ, অধ্যবসায়ী, বা সেই মানুষটার কি তার যে পঠন পাঠন, সেগুলোর মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা থাকবে। খরচা করবে বুঝে শুনে। এই ধরনের মানুষদেরকে, লগ্নে শনিদেরকে অনেক সময় কৃপণও বলা হয়, কারণ সে মিতব্যয়ী হয়, বুঝে শুনে খরচা করার জন্য তাকে এই কিপটে বলে ও মানে কি বলে, সম্মানিত করা হয় আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ধীর স্থির, এগুলো তো তার মধ্যে থাকবেই, শান্ত প্রকৃতির হবে তুলনামূলকভাবে। এবং লগ্নে বৃহস্পতি যেমন আমরা ধরলাম যেটা শুভ যোগ, লগ্নে শনি সেটা কিন্তু আহ তুলনামূলকভাবে, আমরা প্রথমেই যখন দেখবো যে লগ্নে শনি কোনো জাতক বা জাতিকার আছে, সেটা কিন্তু অশুভ যোগের মধ্যেই ধরবো। লগ্নে শনি থাকলে তার জীবনে কিন্তু বাধা বিপত্তি, হতাশা, বিভিন্ন রকম স্ট্রাগল, তাকে কিন্তু মানে বারবার অতিবাহিত করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। লগ্নে শনি যদি পীড়িত থাকে, তাহলে এই ধরনের মানুষ হচ্ছে কুঁড়ে হয়, অলস হয়, কর্মবিমুখ হয়, এবং আহ, এই যে জীবনের স্ট্রাগলটা, লগ্নে যদি শনি সে পীড়িত অবস্থায় থাকে, তাহলে কিন্তু তার জীবনের স্ট্রাগলটা তুলনামূলকভাবে অনেক বেশি তাকে করে তারপর যেতে হয়। যদি শনি সে হচ্ছে রবি দ্বারা পীড়িত হয়, তাহলে এই ধরনের ব্যক্তির বাবার সঙ্গে শত্রুতা হওয়ার সম্ভাবনা থাকে, প্লাস রাজদণ্ড অর্থাৎ জেল হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আর যদি শনি মহারাজ মঙ্গলের সঙ্গে কানেক্ট করে, মঙ্গলের দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে এই ধরনের ব্যক্তির কিন্তু ঝগড়া অশান্তি অর্থাৎ বাদ বিতণ্ডার থেকে দুর্ঘটনা বা রক্তপাতও কিন্তু ঘটতে দেখা যায়। আচ্ছা, এইখানটা একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে এই যে একটা যোগ তৈরি হলো, যে লগ্নে গিয়ে শনি মহারাজের সঙ্গে আহ
বসেছেন হচ্ছে কে, মঙ্গল। আমরা তাদের বললাম যে আপনার কিন্তু আহ, দুর্ঘটনা ঘটতে পারে, রক্তপাত হতে পারে, কখন হবে? এই প্রশ্নটা হচ্ছে আমরা দেখলেই বলে দেবো একটা জাতকের আহ, যে কোনো জায়গাতে যে কোনো ভাবে একটা গ্রহ, সেই শনি রবি সে বসে আছে, বা শনি রবি শনি মঙ্গল সে বসে আছে, আমরা দেখলেই বলে দেবো যে তোমার বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তুমি জেল খাটবে, কখন হবে? তাহলে এই ফলটা দেখলেই বলে দিতে পারি না? আমরা দেখবো যে ওই যে ব্যক্তি, তার মানে দেখলাম যে শনি এবং রবি এই কানেকশনটা এটা ফলবে কখন? এটা তখন ফলবে যখন ওই ব্যক্তির জীবনে পার্টিকুলার দশাটা আসবে, অর্থাৎ শনির দশা রবির অন্তর্দশা, বা রবির মহাদশা শনির অন্তর্দশা, এই রকম সময় গিয়েই কিন্তু ফলটা ফলবে। যদি ওই ব্যক্তি জীবনে শনির মহাদশা বা রবির মহাদশা না পায়, তাহলে কিন্তু ওই যোগটা থেকেও সেই ফলটা কখনোই দেবে না। ঠিক আছে? তাহলে এই যে বিষয়টা যে যোগ থাকলেই কিন্তু সেই ফলটা দেয় না, যতক্ষণ পর্যন্ত দশা বা অন্তর্দশা কানেক্ট না করছে। দশা অন্তর্দশা না আসলে পরে যোগ তার ফল কিন্তু দিতে অসমর্থ হয়, যোগটা যোগই থেকে যাবে, সেই ফলটা কিন্তু সে আর দিতে পারবে না, সেটা শুভ যোগ হোক বা অশুভ যোগ হোক। এরপরে যোগের চলে আসবে। সময় তো যোগের রেমেডি গুলো করতে হবে। হ্যাঁ, মানে যোগ যখন সৃষ্টি হলো তার মানে তার হিসেবে তো আমাদেরকে কোনো রেমেডিও করতে হয়, মানে ঠাকুর দেবতা মানা সামথিং এগুলো তো করতে হয় সে সময়। হ্যাঁ করতে হয় তো। এবার যে ব্যক্তি এসছে, ধরো কোনো একটি ব্যক্তি তোমার কাছে এসছে, আমার প্রেমটা কেটে গেছে, প্রেমিকা ফিরে আসবে কিনা দেখার জন্য, তখন তো আমি দেখবো না যে শনি মঙ্গল যোগ করে অ্যাক্সিডেন্ট আছে কিনা, এবার অ্যাক্সিডেন্টের জন্য আপনি এটা করতে থাকুন, সেটা নয়। আমরা দেখবো ওর পার্টিকুলার কি প্রশ্ন আছে, সেই প্রশ্নের জন্য আমরা কি রেমেডি করতে পারি। প্রেম চলে গেছে, প্রেম কেটে গেছে, প্রেম ফিরবে কিনা ফিরবে, সেটা আমরা চার্ট দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ প্রেমিকার ফিরে আসার যোগ আছে কিনা। যদি সেটা না থাকে, তাহলে ফিরিয়ে আনার জন্য কোনো রকম সে কর্ম করতে পারে কিনা, তন্ত্রমন্ত্র না আমাদের রেমেডি, এই বৈদিক রেমেডি সে কিছু করতে পারে কিনা, সেটা আমরা দেখব। তারপরে যদি ইমিডিয়েটলি আমাদের চোখে থাকে যে এই মুহূর্তে তার দশা অন্তর্দশায় কোনো একটা খারাপ ঘটনা ঘটতে পারে, গোচর এবং দশা অন্তর্দশা মিলিয়ে, তাহলে আমরা সেটা নিয়ে কনসার্ন করবো। তার ম্যাম লগ্নে শনি, হ্যাঁ। লগ্নে শনি থাকলে অশুভ বললেন। হুম। আহ তো যদি ধরুন কারোর কুম্ভ লগ্ন, না না, সেটা তো তা বিচার্য, সব। ওটা বিচার্য। আচ্ছা লগ্নপতি লগ্নে আচ্ছা বসলে পরে সেটা আমরা এখনো কিন্তু লগ্নপতিতে আসিনি, আমরা এখনো কেবল মাত্র প্ল্যানেটে রয়ে গেছি। আচ্ছা। হ্যাঁ, না ওটাই লগ্নপতি জিজ্ঞেস করছি, ওটা লগ্নপতিতে তো আসবো আমরা। স্বগ্রহ তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ না, লগ্নপতি যখন লগ্নেতে বসবে তখন তো ডেফিনেটলি তোমার মালিক তোমার উপরে আছে, ফল তো ভালো দেবেই। কিন্তু আমরা সেটাই শুধুমাত্র, জিজ্ঞেস করছি। হ্যাঁ আমরা শুধুমাত্র এখন প্ল্যানেট নিয়ে আসছি, এরপরে 12টা ও, পতি লগ্নে বসলে কি হবে সেটা আলোচনা করব। হুম। আচ্ছা আচ্ছা, আচ্ছা তো এবার আমরা আহ, মানে আমরা ফার্স্ট প্রেডিকশন করব, লগ্নটা চোখে পড়লো যে মানুষটা মেষ লগ্ন কি মানুষটা কর্কট লগ্ন কি মানুষটা তুলা লগ্ন, এবং সেই লগ্নে বসে আছে কোন গ্রহ, এইটা দিয়ে আমরা কি কি প্রেডিকশন করতে পারি। আমরা আজকে শুধু সেখানে আটকে রয়েছি। হুম। এরপরে লগ্নে রাহু, রাহু হচ্ছে সে অতৃপ্তির কারক গ্রহ। দেখো, বিষয়টা হচ্ছে যখনই লগ্নে রাহু, তখনই কিন্তু সপ্তমে কেতু, তাই তো? লগ্নে রাহু যখনই আসছে তখনই আমরা সপ্তমে কেতু এটা পেয়ে যাচ্ছি। তাহলে লগ্নে রাহুর থেকে সঙ্গে সঙ্গে সপ্তম ভাব থেকে আমরা কি বিচার করি? বিবাহিত জীবন, ফার্স্ট অফ অল বিবাহিত জীবন এবং ব্যবসা, এই দুটো জিনিস আমরা কিন্তু সেভেন্থ হাউস থেকে বিচার করে থাকি। তো আমরা লগ্নের রাহু রাহু পেলে যেমন লগ্ন নিয়েও বিচার প্রেডিকশন করতে পারবো, তেমনি কিন্তু আমরা তার সেভেন্থ হাউসটাকে নিয়েও প্রেডিকশন করতে পারবো। তাহলে লগ্নে রাহু যে মানুষটা, সেই মানুষটার মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভ ব্যাপার থাকবেই, সেই মানুষটার মধ্যে একটা অতৃপ্তি। কারণ কারণ আমরা জেনেছি রাহু হচ্ছে অতৃপ্তির নায়ক। যখন লগ্নে রাহু বসছে, সে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে? 1, 5, 9, তাই তো? একে বসছে এবং 5 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরেতে সে হচ্ছে প্রাথমিকভাবে দৃষ্টি দিচ্ছে। 12 নম্বর 2 নম্বর আমরা কনসিডার করেছি। তাহলে 5 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর, অর্থাৎ আমার প্রেমের জায়গা, আমার ইসের আমার পড়াশোনার জায়গা, আমার প্রতিভার জায়গা, আমার সন্তানের জায়গা, এই জায়গাগুলোতে কে দৃষ্টি দিচ্ছে? দৃষ্টি দিচ্ছে হচ্ছে রাহু। তাহলে ওই জায়গাগুলোতে কিন্তু ডিস্টারবেন্স আসবে। আর কোথায় দিয়ে দিচ্ছে? নবম হাউসে, অর্থাৎ আমার উচ্চ শিক্ষা, আমার ভাগ্যভাব, আমার পিতা, আমার গুরু, আমার ধর্মকর্ম। যখনই লগ্নে রাহু থাকে, তার কিন্তু
যতদিন পর্যন্ত আহ নবমপতির দশা বা বৃহস্পতির দশা না আসছে, সে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আধ্যাত্মিক বা ধার্মিক চেতনার হতে পারে না, মানে হয় না। তার মধ্যে কিন্তু একটু ধর্ম বিরোধী মনোভাবাপন্ন দেখতে পাওয়া যায়, যদি লগ্নের রাহুটা সে হচ্ছে নেগেটিভ হয়ে থাকে। আর কি দেখতে পাওয়া যায়, এই মানুষজনগুলোর জীবনে কিন্তু সব সময় একটা অজানা দুঃখ, অজানা কষ্ট, অজানা হতাশা কিন্তু কাজ করে। এরা কোনো রকম ভাবে যাবতীয় যাই পাক না কেন, কোনো কিছুতেই এরা ততটা শান্তি পায় না। এদের মধ্যে কিন্তু একটা নতুনত্বের খোঁজ, আরো কিছু কি যেন পেলাম না, এই ব্যাপারটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। মানে এক কথায় নাখুশ ব্যক্তি। তাদের বুক জোড়া একটা যন্ত্রণা আছে, কিন্তু কিসের যন্ত্রণা সে তারা জানে না। তাদের মধ্যে একটা খোঁজ থাকেই। এবং প্রেমের ক্ষেত্রেও এই খোঁজ, যে কোনো কিছুর ক্ষেত্রে যাদের প্রাপ্তি যাই হোক না কেন, সেই প্রাপ্তিতে কিন্তু তারা স্যাটিসফাই থাকে না। তাদের মধ্যে কিন্তু পুনরায় একটা খোঁজ, পুনরায় একটা খোঁজ। কারণ আমরা জেনেছি যে রাহুর গলা কাটা, এবং সে যেটাই প্রাপ্ত হচ্ছে সেটাই গলা থেকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং ইটস এনাফ, এই যে আমরা বলতে পারবো যে আমি যা পেয়েছি আমি তাতেই সন্তুষ্ট, এই ব্যাপারটা কিন্তু লগ্নে রাহুর ব্যক্তিদের মধ্যে থাকে না। তবে লগ্নে রাহু শুভ অবস্থানে থাকলে এই সমস্ত মানুষদের কিন্তু প্রচুর প্রাপ্তিও দেয়, অনেক কিছু তাদেরকে পাইয়ে দেয়, অনেক কিছু তাদের অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি অ্যাচিভমেন্টও কিন্তু লগ্নে রাহুর মানুষজনরা করতে পারে। মিথুন, বৃষ এবং কন্যা রাশিতে রাহু কিন্তু তুলনামূলকভাবে আহ ভালো ফল দেয়। মিথুন, কন্যা, আরেকটা কি বললেন ম্যাম? বললাম মিথুন, কন্যা এবং বৃষ রাশিতে, বৃষ। এই মানুষগুলোর মধ্যে ম্যাম, কিন্তু সিংহে কেমন দিদি? হ্যাঁ, এই মানুষ, সিংহে শুনতে পাই না, একটা কি আবার বলো। সিংহে রাহু থাকলে কেমন দেবে? সিংহ তো হচ্ছে ওটা তো রাহু শত্রু কর্মক্ষেত্র। স্থান হয়ে গেল না? হ্যাঁ, আমি কি বললাম, বললাম কন্যা, বৃষ এবং মিথুনে। এই সব জায়গাগুলোতে যদি রাহু প্লেস থাকে, আর যদি ও কোন রকম ভাবে পীড়িত না হয়ে থাকে, তাহলে হচ্ছে ওর যে অশুভত্ব গুলো থাকে, রাহু যে অশুভ ফলগুলো দেয়, সেই ফল মানে ধরো কারোর মিথুন লগ্ন হচ্ছে, ওইখানটা রাহু বসলো। কারোর ধরো কন্যা লগ্ন হচ্ছে, ওইখানে রাহু বসলো। কারোর বৃষ লগ্ন হচ্ছে, ওইখানটা রাহু বসলো। তাহলে এই যে তিনটে লগ্ন হলো, তার মানে কন্যা, মিথুন এবং বৃষ লগ্ন, এই রাহু যদি কোনো রকম ভাবে পীড়িত না হয়, তাহলে তার যে খারাপ ফলগুলো আমরা এই মুহূর্তে পাচ্ছিলাম, এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, এই খারাপ ফলগুলো কিন্তু প্রশমিত হয় বা কমে যায়। বুঝতে পারলাম? আমি সিংহর কথা এখানে বলিনি। আচ্ছা, এটা গেল। এরপর আমরা হচ্ছে, আর এই ধরনের মানুষের মধ্যে কিন্তু প্রচন্ড অস্থিরতা, মানসিক অস্থিরতা, এটা কখনো স্থির হতে পারে না। এদের কোনো কর্মকাণ্ড এই কারণেই তারা ফেলিওর হয়। কেন কি, এরা কোনো কিছু একটা সিদ্ধান্ত নিয়ে কিছুটা রাস্তা এগোনোর পর সেখানে গিয়ে তাদের মনে হয় যে আমার ঠিক ভালো লাগছে না, এই 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 পথটা নয়, আমার আমার হয়তো অন্য কিছু, সে ওখান থেকে আর কি ব্যাকওয়ার্ড করে। এবার যখনই এটা আমি লগ্নে পেয়ে গেলাম, সপ্তমে পেয়ে গেলাম কেতু, তাহলে সপ্তমে কেতু থেকে আমরা কি বিচার করতে পারি? কেতু কিসের কারক? কেতু হচ্ছে বিচ্ছেদের কারক। কেতু যে ভাবটায় বসে, সেই ভাবে কিন্তু বিরতি দিয়ে দেয়, অর্থাৎ ছেদ বিন্দু এঁকে দেয়। তাহলে সপ্তম থেকে আমরা জেনেছিলাম যে সপ্তম থেকে হচ্ছে বিবাহিত জীবন, বিবাহিত সুখ, দাম্পত্য শান্তি, এগুলো আমরা হচ্ছে সপ্তম হাউস থেকে বিচার করেছি। এবং কি জানি যে ব্যবসা। তাহলে এই ব্যক্তির যার লগ্নে রাহু, তার কিন্তু বিবাহিত জীবনে অতৃপ্তি দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন কিন্তু সুখের হবে না, বিবাহিত জীবনে ছেদ পড়বে। অর্থাৎ দুটো মানুষ তারা একসঙ্গে থাকবে বটে, কিন্তু এমন ভাবে থাকলেও হয়তো ভাই বোনের মতন আছে। বর ওদিকে পাশ ফিরে ঘুমাচ্ছে, বউ ওদিকে পাশ ফিরে ঘুমাচ্ছে। তাদের কনজুগাল লাইফের যে তৃপ্তিটা, যে প্লেজারমেন্ট, সেটা কিন্তু থাকবে না। বা হয়তো দুজন আছে, এই সংসারে টিকে আছে, এই পর্যন্ত দায়িত্ব কর্তব্যগুলো করছি, কিন্তু দুটো মানুষের মধ্যে সেই আকর্ষণ, সেই প্রেম, সেই ভালোবাসা কিচ্ছু থাকবে না। অনেকাংশে সপ্তম পতি যদি দুর্বল হয়ে যায়, সপ্তমে কেতু আছে এবং সপ্তম পতি দুর্বল, তাহলে কিন্তু, এবং সঙ্গে লগ্নও দুর্বল, তাহলে কিন্তু এই ধরনের মানুষদের জীবনে ডিভোর্স পর্যন্ত দেখতে পাওয়া যায়। তাহলে লগ্নে রাহু থেকে আমরা লগ্ন, পঞ্চম, নবম এবং সপ্তম, এতগুলো প্রেডিকশন কিন্তু করে ফেলতে পারলাম। এবার চলে আসবো লগ্নে
কেতু, লগ্নে কেতু, কেতু আধ্যাত্মিকতার কারণ, কেতু উদাসীনতার কারণ। তাহলে এই যার লগ্নে কেতু থাকবে সেই মানুষটা কিন্তু আধ্যাত্মিক হবে। আধ্যাত্মিক মানে ওই যে একজন কেউ আমাকে বলেছিল প্রথম এই যে ধনু এবং মিনের সম্পর্কে আধ্যাত্মিক এবং ধার্মিকের মধ্যে যে পার্থক্যটা, এই মানুষটা কিন্তু আধ্যাত্মিক মানে তার কিন্তু ইহ জগতের সংসার ধর্মের যে বৈষয়িক জিনিসপত্র তার প্রতি কিন্তু তার অতটা ধ্যান থাকবে না। মানে আমার এই টাকাটা হারিয়ে গেল কেন, আমার ওই সোনাটা লাগবে, আমার বাড়ি 2 তলা থেকে 4 তলা লাগবে, আমার আরো চাই আরো চাই বিষয়, যেটা লগ্নে রাহু ছিল লগ্নে কেতুর কিন্তু সেটা থাকবে না। সেই যেটুকু পেয়েছে সেটুকুতেই শান্ত, হলে হলো না হলে না হলে অত আমার দুঃখ নেই, দিন তো চলে যাচ্ছে, এইরকম ভাবধারা তার থাকবে। আর কি থাকবে? উদাসীনতার কারক। লগ্ন মানে হচ্ছে আমি নিজে, রাহু যেমন নিজে নিজে করে জীবনটাকে, একটা জিনিস মাথায় রাখবে, এখানটায় বলি, আমরা আগেও বলেছি, রাহু হচ্ছে অ্যাটেনশন আর কেতু হচ্ছে ইন্টেনশন। অ্যাটেনশন রাহু যেখানে প্লেস থাকবে ব্যক্তির ওই বিষয়ে অ্যাটেনশন পাওয়ার ইচ্ছে থাকবে প্রচন্ড। তার মানে লগ্নে রাহু যার, সে সবসময় নিজের প্রতি অ্যাটেনশন পাওয়া হোক সেটার কিন্তু তার কামনা থাকবে, যে সবাই আমাকে অ্যাটেনশন করুক। তার যদি অ্যাটেনশনে ঘাটতি হয়, মানে মনে করো অবহেলা, মানে এই যে বিষয়টা, ধরো তোমার হাজবেন্ড ভীষণভাবে একজন ব্যস্ত ব্যক্তি, সে সময় দিতে পারছে না, তুমি দেখতে পাচ্ছ যে আজকে মানুষটা অনেক বেশি ব্যস্ত, তার কিচ্ছু করার নেই, সে হচ্ছে সময় দিতে পারছে না, তোমার মাথা এটা বোঝাবে যে সে সময় দিতে পারছে না, কিন্তু তোমার মন সবসময় তোমায় বলবে তবু তো আমায় সময় দেওয়া উচিত ছিল, তবু তো একটুখানি খবর নেওয়া উচিত ছিল। এই যে অ্যাটেনশনের সিকনেস, এবং যার থেকে সে কিন্তু অবহেলা করছে না, সে বাধ্য, কিন্তু তোমার মনে হবে যদি লগ্নে রাহু থাকে যে ওই ব্যক্তি আমায় অবহেলা করছে, এবং সেই যন্ত্রণা কিন্তু লগ্নে রাহুর মানুষ নিতে পারবে না। মানে যার লগ্নে রাহু আছে, তার প্রিয় ব্যক্তি তাকে যদি সামান্য একটু কেয়ার করতে এদিক ওদিক করে, তার কাছে ওটাই হচ্ছে অবহেলা হয়ে যাবে, এবং সেটা সেটা বিরাট যন্ত্রণা তার কাছে। তেমনি কেতু, সে হচ্ছে ইনটেনশন। আমরা এইমাত্র জানলাম যে যে ভাবটাতে কেতু থাকে সেখান থেকে ছেদ দিয়ে দেয়, অর্থাৎ বিরতি দিয়ে দেয়। তাহলে যে ভাবটা আমরা পাবো না, এটা ডেস্টাইন আমাদের চার্টে, সেটা কিন্তু কেতু যেখানে বসে রয়েছে সেখানে ঈশ্বর বলছে যে তুমি এই জিনিসটা পাবে না। কোন জিনিসটা? না, যে ভাবে বসে আছে, ওই ভাবের কারকত্ব আমরা পড়েছি যে অমুক জায়গাতে ধরো কারো 5th হাউসে কেতু বসে আছে, তাহলে 5th হাউস থেকে ইন্টেলিজেন্ট দেখলাম, আর 5th হাউস থেকে আমাদের প্রেম এবং সন্তান দেখলাম। তাহলে দেখলাম যে পঞ্চম হাউসে যখন কেতু বসে আছে, তার কিন্তু সন্তান প্রাপ্তিতে বিরতি আছে, অর্থাৎ সন্তান প্রাপ্তি, সন্তান প্রাপ্তিতে বাধা থাকবে বা সন্তান প্রাপ্তি অনেক সময় হয় না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ঈশ্বর বলে দিয়েছেন তোমার হবে না, তুমি পাবে না, কিন্তু ওই ব্যক্তি সন্তান পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। একজন ব্যক্তি যার সন্তানটা সে পেল না, তার ব্যক্তিগত চার্টের জন্য সে একটা সন্তান পাওয়ার জন্য যেন আকাশ পাতাল এক করে দেবে, এরকম অবস্থা তার হবে। মানে ইন্টেনশনটা এই যে তার মধ্যে পাওয়ার উদ্দেশ্য, যে ওই জিনিসটা যেটা আমি পাবো না, অথচ তার জীবন ভোর ইচ্ছা থাকবে যেন আমি ওই জিনিসটা পাই। এটা কিন্তু কেতু যেখানে যখন লগ্নে থাকবে, তাহলে ইন্টেনশনটা কেতুর কিন্তু নিজের ওই লগ্নের প্রতিই যাবে। আর কি? কেতুর হচ্ছে উদাসীনতা। এই ব্যক্তিগুলো কিন্তু নিজের প্রতি, নিজের ভালো মন্দের প্রতি কিন্তু উদাসীন হয়। এরা অন্যের যত্ন যতটা করে ততটা কিন্তু নিজের যত্ন কখনোই করে না। নিজের ভালো বাদ রেখে এরা হচ্ছে অন্যের ভালো দেখতে যায়। এবং তারপরে কি, একটু যেহেতু কেতুর যে ক্যারেক্টার দেখেছি একটু অগোছালো, একটু পরিপাটি না থাকা, একটু ধুলো ময়লার মধ্যে দিয়েও আমি থেকে গেলাম, এগুলো আর কি সে তার মধ্যে দেখতে পাওয়া যায়। আর একটা হচ্ছে সে মানুষগুলো কিন্তু প্রচন্ড ভাবে একটু ছুঁচিবাইগ্রস্ত হয়। মানে দুটো হতে পারে, একটা হচ্ছে ওই রকম হলো যে সে কোনো রকম ভাবেই কোনো কিছু তার অসুবিধা নেই, মানে তুলনামূলক ভাবে রাহু যদি লগ্নে থাকে সে যতটা না ধুলো ময়লা অ্যাডজাস্ট করবে, লগ্নে কেতু থাকলে সে মোটেই করবে না। তার একটা ওই টেন্ডেন্সি থাকবে যে বিছনা বারবার ঝাড়ি, তারপরে মানে ওই যে ছুঁচিবাইয়ের যা যা বৈশিষ্ট্য সেগুলো কিন্তু এই লগ্নে কেতুর মধ্যে দেখতে পাওয়া যায়। আর কি? লগ্নে কেতুর মানসিক মানুষ মানে কেতু থাকলে তার কিন্তু ইমিউনিটি প্রবলেম, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। বারবার জীবাণু ব্যাকটেরিয়া ইত্যাদি দ্বারা আক্রমণ হওয়া, এটা কিন্তু এই ধরনের মানুষজনদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর একটা যেটা দেখতে পাওয়া যায়, আমরা জানি যে কেতুর হচ্ছে চোখ নেই,
তাহলে দৃষ্টি, রাহুর কিন্তু অ্যাবজর্ব পাওয়ার ভীষণ থাকে, ওরা কিন্তু অনেক দূরের জিনিসটাকেও দেখতে পায়। কিন্তু কেতু, কেতুর কিন্তু দূরদৃষ্টিতে, লগ্নে যদি কেতু থাকে সেই ব্যক্তির কিন্তু দূরদৃষ্টিতা কম, মানে আজকে বসে বসে নিজের ভালো মন্দ 10 বছর পরে কি হবে এ ড্র করতে পারবে না। তো নিজের জন্য কিন্তু, নিজের এই উদাসীনতার জন্য কিন্তু এই নিজের ক্ষতি বা নিজের অসফলতা এটা কিন্তু ডেকে নিয়ে আসবে। তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট হলো, এবার কারো কোনো প্রশ্ন যদি থাকে বলো। ম্যাডাম কেতু যদি 6, 8 বা 12তে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি ইয়েটা দেখতে পাবো? ওই যে 6, 8, 12 যে কারকত্ব ওখান থেকে ছেদ, মানে ধরো কেতুকে আমরা জানি কি, কেতু হচ্ছে গোপন জিনিস, হিডেন জিনিসটাকে সে হচ্ছে সিগনিফাই করে। তাহলে 6 নম্বর থেকে আমরা রোগ দেখি, 6 নম্বরে যখন কেতু বসলো ওই ব্যক্তির এমন কিছু রোগ হবে যেটা আইডেন্টিফাই করা যাবে না। 8 নম্বরে বসলো, 8 নম্বরে বসলে আমরা হুম, কি দেখি, ওইখান থেকে গুপ্ত বিদ্যা, মৃত্যু। আচ্ছা। গুপ্তবিদ্যা দেখি। আচ্ছা, আর তোমার কেতু সে হচ্ছে গুপ্তবিদ্যাকে ইন্ডিকেট করে, তাহলে এইটাতে যদি কেতু থাকে তাহলে ওই ব্যক্তির কিন্তু গুপ্তবিদ্যার উপরে ঝোঁক দেখতে পাওয়া যাবে। 12 নম্বর ঘর, 12 নম্বর ঘরেও কিন্তু সেখান থেকে আমরা মোক্ষ দেখি, সেখানে আধ্যাত্মিকতার হুম, কারক গ্রহ বসে আছে, তাহলে ওর কিন্তু ওই ইহজগৎ ছেড়ে অমুক জগতে, মানে অন্য জগতের প্রতি তার কিন্তু মানে একটু আলাদা রকম ভাবে হুম। যে আকর্ষণটা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। 8 হাউসে থাকতে গেলে 8 হাউস থেকে যেহেতু মৃত্যু দেখি আমরা, তো সেই ক্ষেত্রে মৃত্যু ডিলে হওয়া বা কিছু এই আরে ওই যে ধরনের কোনো। মানুষের প্রথম থেকেই আয়ু বিচার আর মৃত্যু বিচার, এটার প্রতি এত কেন আগ্রহ? না, যে এটা মানে। আমি বলছি মানুষকে, হ্যাঁ ম্যাডাম। শুধু মানুষ নয় প্রত্যেককে বলছি, যখন আমরা, আমি এই কথাটা বহুবার বলেছি, যে এই যে সাবজেক্টটা আমরা যখন আলোচনা করি না, যখন আমরা যে টাইপের ওয়ার্ড গুলো, যে টাইপের ভাবগুলো নিয়ে আমরা আলোচনা করি, পরবর্তী 24 ঘন্টা সেই অ্যাক্টিভেশন গুলো থেকে যায়। মানে মৃত্যু দিয়ে তুমি বারবার করে যদি কনসাল্ট করো, তো সেই জিনিসপত্রগুলো কিন্তু তোমার লাইফে হেভি হয়ে যায়, হাবি হয়ে যায় তোমার প্রতি। তো এমন কিছু ওয়ার্ড যেগুলো নেগেটিভ, রাহু কেতু 6, 8, 12, এই হুম, জিনিসপত্রগুলোকে কিন্তু আমরা চেষ্টা করব যত বেশি কম উচ্চারণ করা যায়। কারণ এই যে আলোচনাটা সেটা আমরা প্রত্যেকেই, যে আমরা যে কজন মানুষ আছি, কেউ একজন যদি 6 ভাবটাকে নিয়ে আলোচনা করে, এবং এটা প্রমাণিত, 6 ভাব নিয়ে মানে আমরা রোগ রোগ রিপু শত্রুতাকে নিয়ে আলোচনা করছি, তো যাদের মধ্যে 6 হাউসে দুর্বল রয়েছে, পীড়িত রয়েছে, তাদের মধ্যে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ওই 6 হাউসের নেগেটিভিটি গুলো প্রভাবিত হতে দেখতে পাওয়া যায়। তাই মানুষকে বলবো, যতদিন পর্যন্ত আমরা এই চর্চায় না আসছি, প্রথম থেকেই তোমাকে আমি দেখেছি আয়ু নিয়ে এবং এটা নিয়ে একটু কনসাস থাকতে, এটা একটু হুম। চেষ্টা করবো, করবে যে একটু যেন এর থেকে দূরে থাকা যায়। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ঠিক। এটা একটা রেমিডি সরি কিন্তু, সরি। এটা অবশ্যই রেমিডি। সরি সরি, আমরা আয়ু প্রশ্নটা বিচার করার জন্য। করবো না, আমরা আয়ু আচ্ছা আচ্ছা, বিচার ঠিক আছে। করবো না। কোনো ব্যক্তিরই হুম, করবো না। মৃত্যু নিয়ে আমরা ঘাটাঘাটি করবো না, ওটা ঈশ্বরের উপর ছাড়বো। আমরা খালি এটুকু ম্যাম বলবো, আপনার ম্যাম জীবনে বলছি বলো। ম্যাম বলছি পরে তো আমরা শিখবো এটা। হ্যাঁ, আমি তো শিখিয়ে দিয়েছি, তো আজকের দিনেই শিখিয়ে দিয়েছি। তোমার যদি বুদ্ধি থাকে, তোমার যদি বুদ্ধি থাকে, তুমি আজকের ক্লাসেই পেয়ে গেছো কিভাবে বিচার করতে হয়, সেটা আমি আর আলাদাভাবে বলবো না, আমি প্রথমেই শিখিয়ে দিয়েছি। আর একবার ম্যাম, ম্যাম কেতু, ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি কেতুর ইনটিউশন পাওয়ারটা তো খুব বেশি। একদম, লগ্নে কেতুর মানুষদের কিন্তু ইনটিউশন পাওয়ার খুব ভালো, কিন্তু সেটা বুঝতে হবে, এরা কিছু একটা ঘটনা ঘটার ইঙ্গিত পায়, কিন্তু দূরদৃষ্টিটা কম, মানে নিজের বিষয়ে এদের যে ভিউ পাওয়ারটা সেটা কিন্তু কম থাকে। কিন্তু এদের মধ্যে ইনটিউশন পাওয়ার কিন্তু খুব ভালো। এরা কিন্তু কোনো একটা ঘটনা ঘটার আগে হয় বুঝতে পারে, না হুম স্বপ্ন দেখে, না হলে একটা অনুমান করতে হুম পারে যে এই ঘটনাটা ঘটতে পারে। হুম হুম ইনটিউশন পাওয়ার কিন্তু হুম। খুব বেশি। আর একটা, হ্যাঁ আর একটা ম্যাম, যে আপনি বললেন যে ওই লগ্নে রাহু তার সপ্তমে কেতু, হুম। বিচ্ছেদ বা দূরত্ব যদি দূরে থাকে সম্পর্ক নিশ্চয়ই ভালো একদম, থাকবে, যতটা একদম, দূরত্ব রাখা যায়, সেটা একদম, নিজের থেকে কর্মসূত্রে হোক একেবারে, যেভাবে হোক। এবং যদি তার ওই স্পাউস যদি আধ্যাত্মিক আধ্যাত্মিক হয়, স্পিরিচুয়ালিটি বা যে কোনো অকাল্ট ফিল্ড বা এই একদমই তাই। ধরনের যা এইট হাউসে মানে যে কিছু আছে কেতুর, তাহলে সম্পর্কটা মোস্ট প্রবাবলি টিকিয়ে রাখা যায়, একদম, তাই তো? একদম, এই যে আমরা বারবার করে বলেছি প্রথম থেকে, যে আমরা যখন কিনা কোনো সমস্যা দেখব, সেই সমস্যার আমরা কিছু পথ খুঁজে বার করার চেষ্টা করব, এবং সেই পথগুলো হচ্ছে এরকমই, যখনই দেখবো যে এই ঘরটার ইন্ডিকেশন দেখাচ্ছে কেতু থেকে, যে আমাদের 7th হাউসে কেতু বসে বলছে যে বিবাহ জীবন ভালো হবে না বা দূরত্ব, তখন যদি প্রকৃতি নিজের হাতে নেওয়ার আগের থেকে আমরা চেষ্টা করি সেই দূরত্বটা নিজে তৈরি করার,
তাহলে কিন্তু সেই যে বড় একটা দূরত্ব হওয়ার কথা ছিল সেটা কিন্তু অনেকাংশে হ্রাসপ্রাপ্ত হয়, এবং সেই যে একদম ফাইনালি গিয়ে একটা খারাপ কিছু পরিস্থিতি হওয়ার, সেটা না হয়ে গিয়ে এই দূরত্বে দূরত্বে জীবনটা কিন্তু টিকে থাকে। এবং তারপরে যদি ধরো এই যে কোনো রকম ভাবে সপ্তমে কেতুর কথা যদি বলি, সেখানে হুম, যদি কোনো রকম ভাবে বৃহস্পতির দৃষ্টি বা কোনো শুভ গ্রহের শুভ ভাবে দৃষ্টি আসে, খুবই ভালো। হ্যাঁ, সেক্ষেত্রে ভালো। কিন্তু এর খারাপত্বটা অনেকাংশে হ্রাস হয়। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, একদম একদম ঠিক আছে, আচ্ছা ম্যাম, ক্লাস এই ঠিক পর্যন্ত। আছে। আমরা হ্যাঁ আবার ম্যাম। ম্যাম পরে একটা কথা। হ্যাঁ, হ্যাঁ বলছি, থার্ড হাউসে যদি কেতু থাকে তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম কিছুই হবে না। থার্ড হাউসের ব্যাক কারকত্ব কি